তো দেখো, আমরা লাস্ট ক্লাসে দর্পণের কিছুটা পড়েছিলাম, তাই তো? দর্পণের কোনটা কি পয়েন্ট, ফোকাস কি, এই জিনিসগুলো পড়েছিলাম তো। হ্যাঁ, হ্যাঁ স্যার, করেছিলাম। রে ডায়াগ্রামের নিয়মগুলো কি দেখা হয়েছিল, যে কোন দিক থেকে কোন দিকে রে গেলে গেলে আমরা রিফ্লেক্টেড রে কোন দিকে পাবো? মানে ধরো, আমার কাছে আছে এই কনকেভ মিরর, অথবা আমার কাছে আছে কনভেক্স মিরর, ঠিক আছে? তো এই মিররটা যে গোলকের পার্ট, সেই গোলকটাকে আমি রাফলি এঁকে নিই, যাতে সেন্টারটা খুঁজে পাই। এটা সি, এটা হচ্ছে পোল বা মেরু। সেন্টার আর মেরুর মধ্যে যে লাইনটা টেনে দেবো সেটা হয়ে যাবে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। তেমনি ধরো, এখানে এটা হচ্ছে আমার পোল। এটা মোটামুটি এরকম ভাবে একটা গোলকের অংশ হবে, যার এখানে হবে সেন্টার সি। সেন্টার আর পোলের মধ্যে যে দাগটা টেনে দেবো সেটা কি হয়ে যাবে? প্রধান অক্ষ। তারপরে আমরা ফোকাস কিভাবে বার করেছিলাম, যে প্রধান অক্ষের সমান্তরাল রে যদি আমরা ফেলি, প্রধান অক্ষ তার প্যারালাল রে যদি আমরা ফেলি দর্পণে, এই দর্পণে যদি ফেলি প্যারালাল রে, ইনসিডেন্ট হওয়ার পরে ইনসিডেন্ট রে কোন দিক দিয়ে যাবে দেখেছিলাম? এই প্রধান অক্ষের ওপরে একটা বিন্দু দিয়ে যায়। এই প্রধান অক্ষের উপরে যে বিন্দু দিয়ে যায়, এই প্রধান অক্ষের উপরে যে বিন্দু দিয়ে যায় সেটাকে আমরা বলেছিলাম ফোকাস। মানে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল লাইন অলওয়েজ এই ফোকাস দিয়ে যাবে, মানে রিফ্লেক্ট করে যাওয়ার সময় অলওয়েজ ফোকাস দিয়ে যাবে। তেমনি এখানেও তাই, প্রধান অক্ষের প্যারালাল রে যদি আমরা ফেলি, এরাও এখান থেকে রিফ্লেক্ট করে যাওয়ার সময় মনে হবে যেন এইদিকে একটা বিন্দু ফোকাস, সেই ফোকাস থেকে রেগুলো এখান থেকে ডাইভার্জ হবে, সেই ফোকাস থেকে রেগুলো ডাইভার্জ হবে, এটা আমরা দেখেছিলাম। তো কেন এই দিক দিয়ে যাচ্ছে সেটাও আমরা বুঝেছিলাম নিশ্চয়ই, যে রেটা গিয়ে যেখানে পড়ছে এই বিন্দুটাকে আমরা পয়েন্ট অফ ইনসিডেন্স বলি, আর পয়েন্ট অফ ইনসিডেন্স আর সেন্টারের মধ্যে যদি আমি লাইন টেনে দিই তো সেটা হয়ে যায় নর্মাল। তো দেখো, ইনসিডেন্ট রে নর্মালের সাথে আইকন বানিয়েছে, তাই রিফ্লেক্টেডেও নর্মালের সাথে আর কোন সেম অ্যাঙ্গেল বানিয়ে সে বেরিয়ে যাবে। এখানেও তাই হয়। এটা যদি আমার পয়েন্ট অফ ইনসিডেন্স হয় আর এটা যদি সেন্টার হয়, এর মধ্যে যে লাইনটা টানবো এই লাইনটা হচ্ছে নর্মাল, বাট নর্মালটাকে আমাকে এদিকেও টানতে হবে। টেনে দিলাম, তাহলে এটা আইকন। তাহলে ইনসিডেন্ট রে আইকনে পড়েছে, তেমনি দর্পণে পড়ার পরে নর্মালের সাথে আর কোণ বানিয়ে সেই দিক দিয়ে যাবে। এগুলো মোটামুটি আমরা দেখেছিলাম। তো রে ডায়াগ্রামের নিয়ম বলতে, যে ইনসিডেন্ট রে পড়ার পরে কোন দিকে যাবে, এটা আমরা নিয়ম না জানলেও আমরা বেসিক্যালি রিফ্লেকশনের যে নিয়ম, আইকন আর আরকোণ সমান হবে, এভাবেও আমরা যে কোনো রে এভাবে ফেলি রে, এইভাবে ফেলি রে, যে কোনো রেকে আমরা ওইভাবে বার করতে পারি। এবার সবসময় নর্মাল টেনে বার করব, এটা সবসময় সুবিধাজনক না, মানে টাইম কনজিউমিং। সেই জন্য আমরা কি করব, সেই জন্য আমরা কিছু নিজের মতো করে নিয়ম বানিয়ে নিয়েছি, যেগুলো রিফ্লেকশনের নিয়মকে ফলো করেই তৈরি হবে, মানে আইকন আরকোণ সমান করেই ওই নিয়মগুলো তৈরি হয়েছে। যেরকম এটাই হচ্ছে প্রথম নিয়ম, যে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস তার সমান্তরাল রে পড়লে ফোকাস দিয়ে যায়, এটাই ফার্স্ট নিয়ম। সেকেন্ড নিয়ম কি? সেকেন্ড নিয়ম হচ্ছে ঠিক উল্টো। এর ঠিক উল্টো মানে, প্রথম নিয়মটা কি বললাম, যে প্যারালাল রে ফোকাস দিয়ে গেছে, তাহলে ফোকাস দিয়ে যাকে পাঠাবো সে প্যারালালই বেরোবে। ফোকাস দিয়ে কোনো রশ্মি পড়লে সেও প্যারালাল বেরোবে। তেমনি এখানেও তাই, এখানে ফোকাস তো এখানে আছে, তার মানে কোনো রে যেটা ফোকাসকে উদ্দেশ্য করে ফোকাসের দিকে ডাইরেক্ট হয়ে পড়বে, সে দর্পণে পড়ার পরে কোন দিকে যাবে? প্রধান অক্ষের প্যারালাল হয়ে যাবে, ঠিক আছে? তেমনি এই দিক থেকেও যদি কোনো রে ফোকাসকে উদ্দেশ্য করে আমি ফেলি, তো দর্পণে পড়ার পরে কি হবে? সে প্যারালাল হয়ে যাবে। এই এই ধরো, এটা ফোকাস, এটা সেন্টার, এটা পোল, এটা পোল, এটা ফোকাস, ধরো এটা সেন্টার, হ্যাঁ। তো কোনো একটা রে যদি ফোকাস দিয়ে এরকম ভাবে গিয়ে যদি ইনসিডেন্ট হয়, তাহলে কি হবে? প্রধান অক্ষের প্যারালালি সে বেরোবে, ওকে। তেমনি এখানেও তাই, ফোকাসকে উদ্দেশ্য করে যদি কোনো রে পড়ে, তো সেই রেটা দর্পণে পড়ার পরে কোন দিকে যাবে? এই প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল হয়ে সে বেরোবে। এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় নিয়ম।
3 নম্বর নিয়ম কি? 3 নম্বর নিয়ম হচ্ছে কোনো রে যদি সেন্টার দিয়ে গিয়ে পড়ে, ধরো সেন্টার দিয়ে একটা রেখে তুমি পাঠাচ্ছ, তো সেন্টার দিয়ে যাকে তুমি পাঠাবে না, সে সেন্টার বরাবরই রিফ্লেক্ট করবে। তেমনি এখানেও তাই, কোনো রে ধরো, এই ধরো সেন্টার আছে, তো আমি কোনো একটা রেকে ধরো সেন্টারকে উদ্দেশ্য করে ফেলছি, ধরো এইভাবে একটা রে গিয়ে পড়ছে, যেটা দর্পণ না থাকলে তুমি দেখতে পেতে যে সেটা এইভাবে সেন্টার দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? তো সেন্টারগামী রশ্মি যদি হয় তাহলে সে ওই পথেই রিফ্লেক্ট ব্যাক করবে। এরকমটা কেন হয়? কেন সেন্টার দিয়ে গেলে সেন্টার দিয়ে ব্যাক করছে? তার কারণটা বোঝো ভালো করে। ধরো আমার এই একটা ইনসিডেন্ট রে এসে পড়লো, ঠিক আছে, সেন্টার দিয়ে। তাহলে এটা কি পয়েন্ট অফ ইনসিডেন্স? পয়েন্ট অফ ইনসিডেন্স, আর এটা সেন্টার। তো পয়েন্ট অফ ইনসিডেন্স আর সেন্টারের মধ্যে যে লাইনটা টানবো সেটা তো নর্মাল। তো নর্মাল বরাবরই দেখো রেটা পড়েছে, কোনো রে সেন্টার দিয়ে যাওয়া মানে সে নর্মাল বরাবর পড়ছে। আর নর্মাল বরাবর যে পড়বে সে রিফ্লেক্ট করে যাওয়ার সময় নর্মাল দিয়েই যাবে, যেটা আমরা সমতল দর্পণের ক্ষেত্রেও দেখেছিলাম। এই সমতল দর্পণে কোনো রে যদি লম্বভাবে পড়ে, তার মানে কি? তার মানে সে সারফেসের সাথে 90 ডিগ্রি কোণে, অর্থাৎ নর্মাল বরাবরই তো পড়েছে, তার মানে নর্মাল বরাবরই সে রিটার্ন যাবে। তো সেটাই এখানেও হয়। বোঝা গেল? কোনো একটা পয়েন্টে বুঝতে না পারলে কিন্তু আমাকে বলবে, ঠিক আছে? কারণ খুব ইম্পর্টেন্ট জায়গা এগুলো। স্যার এই জায়গাটা একবার একটু বলুন, কেন সেন্টার থেকে পড়ে কি দেওয়ার রিটার্ন যাচ্ছে? এই সমতল দর্পণের ক্ষেত্রে কেন হচ্ছে এটা? যে পথে আসছে ওই পথে এটা, হ্যাঁ বলো। স্যার 90 ডিগ্রি উল্টে মানে নাইন একদম লম্বভাবে পড়ছে। লম্বভাবে পড়ছে মানে আইকন কত? 0 ডিগ্রি তো। হ্যাঁ। কারণ মানে লম্ব বরাবর পড়ছে মানে লম্বের সাথে ইনসিডেন্ট রে সমান্তরাল আছে, তাই 0 ডিগ্রি কোণ। তাই আর কোনো 0 ডিগ্রি হতে হবে, তার মানে রেটাকে ওই নর্মালের বরাবরই যেতে হবে, তবেই তো 0 ডিগ্রি হবে। নর্মাল বাদে যদি অন্য কোনো দিকে যায় তখন তো অ্যাঙ্গেল তৈরি হয়ে যাচ্ছে, তাই না? তার মানে নর্মাল বরাবরই তাকে যেতে হচ্ছে, ঠিক? হ্যাঁ। তো তেমনি এই কার্ভ যে মিররগুলো আছে সেই ক্ষেত্রেও কোনো রে সেন্টার দিয়ে যাওয়া মানে সে নর্মাল বরাবরই যায়। আমরা কার্ভ রশ্মির ক্ষেত্রে মানে কার্ভ দর্পণের ক্ষেত্রে, মানে অবতল বা উত্তলের ক্ষেত্রে আমরা নর্মাল কি করে টানি? ভুলে গেলে নর্মাল কি করে টানি আমরা? ধরো একটা রে এই বরাবর গিয়ে পড়েছে, তো নর্মাল, এখানে নর্মাল কি করে টানবো? বারবার বলছি, পয়েন্ট অফ ইনসিডেন্স এই পয়েন্টে এসে পড়েছে, আর এটা সেন্টার। পয়েন্ট অফ ইনসিডেন্স আর সেন্টারের মধ্যে যে লাইনটা টানবো ওটাই তো নর্মাল। তার মানে রেটা নর্মাল বরাবরই এসেছে, তার মানে নর্মাল বরাবরই রিটার্ন যাবে। নর্মাল বরাবর এসেছে মানে আইকন 0 ডিগ্রি, তাই আর কোনো 0 ডিগ্রি হবে, তাই নর্মাল বরাবরই যেতে হবে, তবে তো আর কোনটা 0 হবে। বুঝতে পারলে না পারলে না? স্যার ওই জায়গাটাই বুঝতে পারছি না যে এইটা নরমাল কেন? আচ্ছা আরেকবার মানে দেখ। নরমাল আসলে আবার ওটা 0 হচ্ছে তাই 8টা 0 হচ্ছে, ওটাও বুঝতে পেরেছি। এটা 0 হচ্ছে 8টা 0 হচ্ছে। ওই টাইমটাই নরমাল কেন ওটাই একটু মানে আচ্ছা, এটা সেন্টার, এটা ফোকাস, এটা পোল, ঠিক? ঠিক আছে, সেন্টার দিয়ে একটা রেখা আমি এভাবে ফেলছি, তাহলে এই যে কার্ভ মিরর, এখানে আমি প্লেন কি করে বানাবো? এই এই কার্ভেচার এই পয়েন্ট দিয়ে আমি একটা লাইন কল্পনা করতে পারি, যে লাইনটা আমার সারফেস হবে, ঠিক? এবার সারফেসের সাথে 90 ডিগ্রি কোণে আমি কি টানবো? নর্মাল টানবো। তো সারফেসের সাথে 90 ডিগ্রি কোণে নর্মালটা দেখো সেন্টার দিয়েই যাচ্ছে, বুঝতে পেরেছো? হ্যাঁ। তার মানে নর্মাল বরাবরই তো পড়েছে এটা, তার মানে এটা নর্মাল বরাবরই পড়েছে, মানে নর্মালের সাথে এটা 0 ডিগ্রি কোণে পড়েছে। হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? মানে এটা লম্বভাবেই হ্যাঁ, পড়েছে এই সারফেসে, যদি আমি দেখি হ্যাঁ, তার জন্য লম্বভাবেই বেরোচ্ছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে। তো সেই জন্যই সেন্টারগামী রশ্মি সেন্টার দিয়েই ব্যাক যাবে, ঠিক আছে? 4 নম্বর পয়েন্ট যেটা, ধরো এটা হচ্ছে দর্পণ। আচ্ছা, আমি তোমাকে তো এটাও বলেছি যে কোনো রে, আমি সবসময় এরকম দাগ টেনে টেনে, স্পর্শক টেনে টেনে 90 ডিগ্রি কোণ বানানোর চাইতে আমি তোমাকে কি বলেছিলাম, ধরো এটা যদি সেন্টার হয়, এটা যদি ফোকাস হয়, এটা যদি পোল হয়, তো কোনো একটা রে, র্যান্ডাম একটা রে ধরো এইভাবে গিয়ে পড়েছে, তাহলে কত ডিগ্রি কোণে পড়েছে কি করে বুঝবো? তো এখানে নর্মাল কি করে টানবো? আমি এই বরাবর একটা দাগ টেনে তার সাথে 90 ডিগ্রি কোণ বানাতে পারি,
অথবা এই বিন্দু আর এই বিন্দু পয়েন্ট অফ ইনসিডেন্স আর সেন্টার এর মধ্যে একটা লাইন টানবো, এটাই নর্মাল হয়ে যায়। বুঝতে পেরেছো? তার জন্যই তখন বললাম যে কোনো রে যদি সেন্টার দিয়েই গেছে তাহলে এটা পয়েন্ট অফ ইনসিডেন্স, এটা সেন্টার, তার মানে এই বরাবর যে লাইনটা টানবো সেটাই তো নর্মাল, তার মানে নর্মাল বরাবরই আসছে, তার জন্য নর্মাল বরাবর গেল। তেমনি এখানেও তাই, এখানে রেটা এখানে পড়েছে তো নর্মালের সাথে দেখো আইকন বানিয়েছে, তার মানে আর কোণ বানিয়ে রেটা এদিক দিয়ে যাবে। নিয়ম একটাই, সেটা হচ্ছে আইকন আর আরকোণ সমান হবে, কিন্তু বারবার ওটা চেক করে দেখা তো সম্ভব না, তার জন্য আমরা কিছু বলো। সেন্টারে এমন যদি কোনো রে আসে তার ক্ষেত্রে আইআর সবসময় সমান হবে, মানে যে কোনো রে যদি সেন্টারে এলাম তোমার কথাটা ক্লিয়ার হলো না, আরেকবার বলো। সেন্টার, বলছি সেন্টারে সরাসরি মানে সেন্টারে যদি সরাসরি কোনো রে আসে হ্যাঁ তাহলে সেটার ক্ষেত্রে আইআর সর্বদা 0 হবে, মানে দুটো রে হবে। হ্যাঁ সেন্টার বরাবর কোনো রে যাচ্ছে মানে সে লম্ব বরাবর যাচ্ছে, তার জন্যই আইআর আর কোণটা সমান হবে, মানে 0 ডিগ্রি হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? হ্যাঁ ওকে, আবার এরকম টাইপেরই কেস দেখবো, দেখো ধরো এটা সেন্টার, এটা ফোকাস, এটা পোল, হ্যাঁ কোনো একটা রে ধরো পোলে গিয়ে পড়লো, ঠিক, তাহলে এটা পয়েন্ট অফ ইনসিডেন্স। আমি বারবার বলছি পয়েন্ট অফ ইনসিডেন্স আর সেন্টারের মধ্যে আমাকে লাইন যেটা টানবো সেটা হয়ে যাবে আমার নর্মাল। তাহলে এই ক্ষেত্রে প্রধান অক্ষটা নর্মাল হয়ে গেল তো, কোনো রে যখন হ্যাঁ প্রধান অক্ষটা নর্মাল হয়ে গেল, তার মানে প্রধান অক্ষের সাথে যত ডিগ্রি কোণ বানিয়েছে ঠিক তত ডিগ্রি আর কোণ বানিয়ে এই রেটা এদিক দিয়ে যাবে, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তার জন্য এটাও একটা নিয়ম হয়ে গেল যে পোলে যদি কোনো রে পড়ে তো প্রধান অক্ষের সাথে যত ডিগ্রি কোণে পড়বে তত ডিগ্রি কোণ বানিয়ে আর কোণ বানিয়ে রশ্মিটা চলে যাবে। এখানেও তাই, ধরে কোনো একটা রে ধরো পোলে গিয়ে পড়লো, তাহলে এটা পয়েন্ট অফ ইনসিডেন্স আর এখানে ধরে নেওয়া হচ্ছে সেন্টার, তাহলে এদের মধ্যে যে লাইন টানবো এই লাইনটাই তো হয়ে যাবে আমার প্রধান অক্ষ, তাই না? তার মানে সরি, এই লাইনটা হয়ে যাবে নর্মাল, আর লাইনটা দেখো প্রধান অক্ষ বরাবরই গেছে, তাহলে এটা আইকন হলে তত ডিগ্রি আর কোণ বানিয়ে রেটা এদিক দিয়ে যাবে। ঠিক আছে, টোটাল 4টে নিয়ম শিখলাম, একটা হচ্ছে প্যারালাল পাঠালে ফোকাস দিয়ে যাবে, আরেকটা হচ্ছে ফোকাস দিয়ে পাঠালে প্যারালাল যাবে, সেন্টার দিয়ে পাঠালে সেন্টার দিয়ে ব্যাক করবে, আর পোলে ফেললে প্রধান অক্ষের সাথে যত ডিগ্রি কোণে পড়ছে তত ডিগ্রি কোণে ব্যাক যাবে। এই তো 4টে নিয়ম, ঠিক আছে। এবার আমরা দেখবো হচ্ছে ইমেজ ফরমেশন, ঠিক আছে। বস্তুর বিভিন্ন পজিশন হতে পারে, প্রথমে আমরা কনকেভ মিরর দিয়ে দেখবো, ধরো এটা একটা কনকেভ মিরর, ধরো এটা একটা কনকেভ মিরর, ঠিক আছে। এই কনকেভ মিররে এখানে সেন্টার বলছি, এখানে বলছি ফোকাস, এখানে বলছি পোল। এবার এটা দর্পণ, দর্পণের সামনে বাঁ দিকে সবসময় বস্তু থাকবে, এটা অপটিক্সের নিয়ম, ঠিক আছে। তো বস্তু দেখো অনেকটা দূরে থাকতে পারে, তো অনেক দূরে বস্তু আছে মানে এটা হচ্ছে অসীম দূরে, বস্তুর পজিশন কি অসীম দূরে বস্তু আছে, এটাকে 1 নম্বর পয়েন্ট দিলাম। এখান থেকে তুলে এবার কাছাকাছি কোথাও আনতে পারি কিন্তু সেন্টারের পেছনে, বা বলতে পারিস অসীম দূরত্ব আর সেন্টারের মধ্যবর্তী কোনো ফাইনাইট ডিস্টেন্সে মানে কাছাকাছি কোনো পয়েন্টে বস্তু থাকতে পারে, তো এটা হচ্ছে বস্তুর 2 নম্বর পজিশন। তারপরে বস্তুকে তুলে নিয়ে গিয়ে রাখবো আমি সেন্টারে, তো এটা হয়ে যাবে তখন 3 নম্বর পজিশন বস্তুর। তো বস্তু যখন ওখানে থাকবে তখন নিশ্চয়ই ছবি অন্য জায়গায় তৈরি হবে, বস্তুকে আরেকটু আগিয়ে আনবো ছবি নিশ্চয়ই অন্য কোনো জায়গায় তৈরি হবে, তারপরে বস্তুকে সেন্টারে নিয়ে যাবো তখন ছবি অন্য জায়গায় তৈরি হবে। 4 নম্বর পজিশন হচ্ছে সেন্টার আর ফোকাসের মধ্যে যে কোনো জায়গায়, এখানে মিডিলেই হবে তা নয়, এই এই দৈর্ঘ্যটার মধ্যে যে কোনো জায়গায় বস্তু থাকতে পারে, সেটা আমার 4 নম্বর পজিশন। তারপরে বস্তুকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে ফোকাসে রাখবো, দিয়ে দেখবো ছবি কোথায় হচ্ছে, এটা হচ্ছে 5 নম্বর পজিশন। তারপরে এখান থেকে তুলে নিয়ে গিয়ে ফোকাস আর পোল এর মধ্যবর্তী কোথায় রাখবো, এটা হচ্ছে 6 নম্বর পজিশন। তো এই 6টা কেস, বস্তুকে 6টা ডিফারেন্ট জায়গায় রেখে আমরা 6 রকম ভাবে ভিন্ন ভিন্ন টাইপের ছবি পেতে পারি, ঠিক আছে। এই কেসগুলো এবার আমরা পড়ব। তো প্রথমে যদি আমি বলি হোয়েন অবজেক্ট ইজ অ্যাট ইনফিনিটি, বস্তু যখন অসীম দূরে আছে। আচ্ছা সাধারণত এই কেসগুলো থেকে না সেরকম প্রশ্ন বিগত বছরে এসেছে কিন্তু খুব বেশি আসেনি, তো তাও আমরা করছি কেন, কারণ কি কখনো দিয়ে দিতেই পারে, ঠিক আছে। এটা দেখে মানে এটা ভেবে তোমরা মোটিভেট হয়েও না যে দেবেই না, এটা ভুল কনসেপ্ট, দিয়ে দিতেই পারে, কারণ
বিসিএস এ এমন অনেক জায়গা থেকে আছে, আগে প্রশ্ন দেয়নি, এখন রিসেন্ট ইয়ারে প্রশ্ন দিচ্ছে, ঠিক আছে? তাহলে অবজেক্ট যদি ইনফিনিটিতে থাকে, হ্যাঁ, কারণ এই পার্টগুলোকে বাদ দিয়ে দিলে লাইট চ্যাপ্টার ছোট হয়ে যায়। এই পার্টগুলোকে অনেকে একটা ছোট টেবিলের মধ্যে ছোট করে বলে দেয়, তারপরে চ্যাপ্টারটা অনেক ছোট হয়ে যায়, বাট এইগুলো করতে গেলে আমাদের চ্যাপ্টারটা বড় হয়ে যায়, ঠিক আছে? দেখো, প্রথমে আমি দর্পণটা আঁকবো, ঠিক আছে? তো মোটামুটি ভাবে এটা বুঝতে পারছো যে এরকম একটা গোলকের অংশ হতে পারে, ঠিক আছে? সেই গোলকের এরকম জায়গায় সেন্টার হবে, এটা হচ্ছে পোল। সেন্টার আর পোলের মধ্যে লাইন টেনে দিলাম, এটা হয়ে যাবে আমার প্রিন্সিপাল অ্যাক্সিস, আর এটা হয়ে যাচ্ছে আমার ফোকাস। তো বস্তুকে আমি কোথায় রাখবো? প্রথম কেসে বস্তুকে রাখবো অসীম দূরে। এবার অসীম দূরে বস্তুকে রেখেছি, কিন্তু দর্পণের সাথে মানে সোজাসুজি রেখেছি, ঠিক আছে? মানে ওপরেও রাখিনি, নিচেও রাখিনি, সোজাসুজি রেখেছি। তাহলে এক্ষেত্রে কি হবে? এবার অসীম দূর থেকে যে আলোগুলো আসে না, তাদেরকে প্যারালাল ধরা হয়। মানে ধরো অসীম দূরে একটা বস্তু আছে, তার থেকে প্রথমে এরকম ডাইভার্জিং রে শুরু হয়, ডাইভার্জিং রে। তারা প্যারালাল থাকে না, কিন্তু দূরে আস্তে আস্তে তারা এরকম প্যারালাল হয়ে যায়, ঠিক আছে? যত দূরে আসবে, অসীম দূর থেকে আস্তে আস্তে দর্পণের কাছে যখন আসবে, তখন তারা প্যারালাল হয়ে যায়। তাই আমরা অসীম দূরে কোনো বস্তু আছে মানে আমি কি ধরে নিই, সেখান থেকে যে রে গুলো আসবে, সেই রে গুলো প্যারালাল হবে, সেই রে গুলো প্যারালাল হবে। এবার এই রে গুলো নিজেদের মধ্যে তো প্যারালাল, প্লাস আমি যেহেতু দর্পণের সোজাসুজি রেখেছি, তাই এই প্যারালাল রে গুলো প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথেও প্যারালাল, যেহেতু সোজাসুজি রেখেছি। আমি যদি উঁচুতে রাখি কি হবে আমি সেটাও বলছি, আগে এটা বোঝো, হ্যাঁ? তো রে গুলো প্যারালাল, প্লাস প্রধান অক্ষের সাথেও এরা প্যারালাল, প্রধান অক্ষের সাথেও এরা হচ্ছে প্যারালাল। তাহলে আমরা কি পড়েছিলাম প্রথম নিয়মটা? প্রধান অক্ষের প্যারালাল বা সমান্তরাল রে এসে পড়লে আফটার রিফ্লেকশন রে গুলো কোন দিক দিয়ে যাবে? প্রত্যেকটা রে দেখো ফোকাস দিয়ে যাবে, তাই তো? তাহলে প্রতিফলিত রশ্মি বাস্তবে সাক্ষাৎ করলো কি করলো না? করলো তো, বাস্তবে মিট করেছে। তাহলে বাস্তবে যদি মিট করে, তাহলে যে ইমেজটা তৈরি হবে সেটা রিয়েল ইমেজ হবে, এটা তোমাদের পড়েছিলাম। আর রিয়েল ইমেজ কেমন হয়? ইনভার্টেড হয়, ইনভার্টেড হবে মানে উল্টো হবে, ঠিক আছে? এবার এরা সাক্ষাৎ করেছে কোথায়? যেখানে সাক্ষাৎ করবে ওখানে ছবিটা তৈরি হবে। তাহলে পজিশন অফ ইমেজ যদি আমি বলি, পজিশন অফ ইমেজ যদি আমি বলি, পজিশন, তাহলে কি হবে? বলবো অ্যাট ফোকাস, অ্যাট ফোকাস, ফোকাসে ছবিটা তৈরি হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে সাইজ অফ ইমেজ, সাইজ অফ ইমেজ, ইমেজের সাইজ কি হবে? দেখো, ইমেজের সাইজ আমরা প্রধান অক্ষ থেকেই মাপি, যেহেতু এখানে সাক্ষাৎ বিন্দুটা এক্স্যাক্টলি এখানে হয়েছে, এখানে মানে এক্স্যাক্টলি প্রধান অক্ষের উপরে হয়েছে, তো প্রধান অক্ষ থেকে ওর দূরত্ব একটা পয়েন্ট, বিন্দু মাত্র, তাই ছবিটার সাইজ একটা বিন্দু সাইজের হয়ে যাবে। যদি এই মিটিং পয়েন্টটা ধরো এরকম দর্পণ ছিল, ঠিক আছে, এই রে গুলো এসে পড়ার পরে রে গুলো দেখা গেলো এরকম নিচে কোথাও মিট করেছে, তখন এই প্রধান অক্ষ থেকে মিটিং পয়েন্ট এরকম একটা দাগ টেনে বলতাম এটা হচ্ছে ছবির সাইজ। কিন্তু যদি মিটিং পয়েন্টটা যদি প্রধান অক্ষের উপরে হয়, তাহলে প্রধান অক্ষ থেকে ওই মিটিং পয়েন্টের দূরত্ব কি পাচ্ছি আমি? এটা পয়েন্ট, জাস্ট একটা পয়েন্টের দূরত্ব। তাই এখানে ছবিটা কি হবে? পয়েন্ট সাইজ বা হাইলি ডিমিনিসড, পয়েন্ট সাইজ বা হাইলি ডিমিনিসড, ডিমিনিসড মানে হচ্ছে ছোট হয়ে যাওয়া, হাইলি ডিমিনিসড মানে খুবই ছোট হয়ে গেছে, খুবই ক্ষুদ্র ছবি। বোঝা গেল? প্রথম কেসটা বোঝা গেছে? স্যার, বলো। ওই প্রধান অঙ্ক থেকে যদি মিটিং পয়েন্টে একটু মানে মানে একটু ডিসটেন্স থাকতো, তাহলে ওইটার একটা সাইজ থাকতো, এটাই বলছেন তো? হ্যাঁ, তাহলে আমি একটা সাইজ দেখাতে পারতাম, যে একটু বড় বা ছোট সেটা বোঝাতে পারতাম। কিন্তু মিটিং পয়েন্টটা আচ্ছা। যেহেতু প্রধান অক্ষের ওপরেই, তাহলে আমি প্রধান হুম। অক্ষ থেকে ওর ডিস্টেন্স তো নেই, কোনো উপরে নিচে কোনো ডিস্টেন্স পাচ্ছি না তো, জাস্ট একটা বিন্দু দূরত্ব, তাই না? হ্যাঁ। তাই এখানে যে ছবিটা তৈরি হলো, মানে অসীম দূরে বস্তু থাকলে ছবি কোথায় তৈরি হবে? ফোকাসে। ছবি কেমন হবে? ছবি রিয়েল অ্যান্ড ইনভার্টেড, রিয়েল ইমেজ মানেই উল্টো হবে। হয়তো পয়েন্ট সাইজ বলে উল্টো সেটা বুঝতে পারছি না, কিন্তু উল্টো হবে। তার একটা প্রমাণ দেখো, মাথার দিক থেকে যে রেটা এসেছিল সেটা দেখো নিচের দিকে চলে গেছে, আর নিচের দিক থেকে যে রেটা এসছে এটা উপরের দিকে চলে গেছে, মানে পায়ের দিকে রশিটা উপরে, তার মানে ছবিটা উল্টে গেছে, ঠিক আছে? আর রিয়েল ইমেজ মানেই উল্টো হবে, এটা তুমি মাথায় রাখবে। আর সাইজ পয়েন্ট সাইজ আর ফোকাসের ছবিটা তৈরি হয়েছে, ঠিক? এবার এবার
এই কেসটাই যদি এরকম হতো, ধরো এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে পোল, বাট বস্তু আছে অসীম দূরে, ধরো এখানে একটা সূর্য আছে। কখনো যদি অবতল দর্পণ তোমার সামনে থাকে, তো অবতল দর্পণের সামনে সূর্যের সামনে রেখে সূর্যের যে প্রতিবিম্ব তৈরি হবে, দেখবে প্রতিবিম্বটা একটা কাগজে রাখলে বুঝতে পারবে পয়েন্ট সাইজ হবে। কারণ এই প্রতিবিম্বটাকে ধরা যায়, এই ছবিটাকে ধরা যায় কেন? কারণ কি আলোক রশ্মি বাস্তবে সাক্ষাৎ করছে, যে পয়েন্টে সাক্ষাৎ করছে সেই পয়েন্টে একটা কাগজ বা পর্দা রাখলে ছবিটা ফুটে উঠবে, কারণ রিয়েল ইমেজকে ধরা যায়। এবার আমি অসীম দূরে বস্তুকে সোজা না রেখে একটু উপরে রেখেছি অ্যাঙ্গেলে, তো অসীম দূর থেকে যে রে গুলো আসবে তারা প্যারালাল, তার মানে এখান থেকে যে রে গুলো আসবে তারা প্যারালাল রে আসবে, বাট এই প্যারালাল রে কিন্তু প্রধান অক্ষের সাথে প্যারালাল নয়, প্রধান অক্ষের সাথে এরা অ্যাঙ্গেলে আছে। তাহলে এরা কোথায় মিট করবে? আমরা এটুকু জানি যে অসীম দূর থেকে আলো আসবে, তারা ফোকাসে মিট করে। এরাও অসীম দূর থেকে আসছে কিন্তু একটু অ্যাঙ্গেলে আছে, তাহলে এরা কোথায় মিট করবে? এরা এই যে ফোকাস, এই ফোকাসের এখানে একটা ফোকাল তল কল্পনা করতে হবে তোমাকে। মানে ধরো দেখো, এটা হচ্ছে দর্পণ, তো এই হচ্ছে প্রধান অক্ষ, তো ধরে নাও এইখানটা আমার ফোকাস আছে, হ্যাঁ এই জায়গাটা আমার ফোকাস আছে, যেখানে আঙুল দিয়ে আমি দেখাচ্ছি এখানে আমার ফোকাস, আর ধরো এখানে হচ্ছে সেন্টার আর এই মিডিলটাই ফোকাস আছে। তাহলে অসীম দূর থেকে আলো এসে যখন দর্পণে পড়বে তখন এই ফোকাসের পড়বে যদি 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 সমান্তরাল হয়, যদি একদম সোজাসুজি কোনো বস্তুকে রাখি তাহলে সেখান থেকে প্যারালাল রে এসে এখানে ফোকাসে মিলিত হচ্ছিল, ঠিক? এবার কি হবে? এবার যখন বস্তুটাকে এভাবে অ্যাঙ্গেলে রেখেছি সেখান থেকে প্যারালাল রে এসে পড়ছে, তারা কোথায় মিলিত হবে? তো তোমাকে এবার এখানে একটা ফোকাল প্লেন ভাবতে হবে। এই ফোকাসে যে কাগজটা রেখেছি এটা জাস্ট একটা তল বোঝানোর জন্য রেখেছি, ওকে, এটা একটা তল। এই ফোকাল প্লেনের ওপরে যে কোনো বিন্দুতে তৈরি হবে, আর এই ফোকাল প্লেনের ওপরে যে কোনো বিন্দুকে আমরা সেকেন্ডারি ফোকাস বলি, ওকে। যখনই বস্তুটাকে সোজাসুজি না রেখে একটু অ্যাঙ্গেলে রাখবো তখন ওখান থেকে প্যারালাল রে এসে পড়ার পরে ওরা এক্স্যাক্টলি প্রধান অক্ষের উপরে ফোকাসে মিলিত হবে না, ওই ফোকাল প্লেনের যে কোনো বিন্দুতে মিলিত হবে, যেটাকে বলছি সেকেন্ডারি ফোকাস। বোঝা গেল কি যায়নি? হ্যাঁ স্যার। তার মানে হ্যাঁ স্যার। এই ফোকাসে আমরা এরকম একটা প্লেন কল্পনা করতে পারি, তল, এই রশ্মিগুলো সেই তলে কোনো একটা বিন্দু থেকে মিলিত হবে, যেটাকে বলবো সেকেন্ডারি ফোকাস, ঠিক আছে? তো আমাদের প্রথম কেসটা কভার হয়ে গেল, ওকে। তোমাদের নোটসটা আমি আজকে রাত, বলো বলো। স্যার বলছি তখনও কি ইমেজটা মানে হাইলি ডিমিনিশড আসছে? একদম, তখন ইমেজটা হয়তো একটু ছোট বড় হতে পারে কিন্তু হাইলি ডিমিনিশড থেকে যাবে, মানে ভীষণ ছোটই থাকবে, ঠিক আছে? কারণ খুব বেশি পার্থক্য হবে না, প্রধান অক্ষ থেকে আমি মাপতে পারবো কিন্তু একটা সূর্যর যা সাইজ তার তুলনায় ছবিটা ভীষণই ছোট হয়ে যাবে, তাই না? বুঝতে পেরেছো? আমরা কোনো কিছু বড় না ছোট কিভাবে কম্পেয়ার করি, তাই তো? তোমাকে আমি বলতে পারি যে ধরো তোমাকে বললাম এই দাগটা ছোট না বড়, তুমি বলতে পারবে না, তুমি বলতে পারো ছোট, তার মানে তোমাকে বুঝতে হবে যে তুমি আশেপাশের কোনো কিছু জিনিসের রেসপেক্টে বলছো ছোট না বড়। আমি যখন এর পাশে আরেকটা দাগ দিয়ে দেবো তখন তুমি বলতে পারো যে এটা ছোট এটা বড়, তাহলে এটাকে তুমি বড় বললে, তো আমি আরেকটা দাগ দিয়ে দিলাম, এবার তুমি বলবে এটা বড়, তাহলে সবকিছু আপেক্ষিক। তো আমি বস্তুর আর ছবি নিচ্ছি, তাহলে ছবিটা ছোট না বড় কার রেসপেক্টে বলছি? বস্তুর রেসপেক্টে। বোঝা গেল বিষয়টা? ওকে। তো আমি যে নিয়মগুলো বলছিলাম সেই নিয়মগুলো এখানে স্পষ্ট ভাষায় লেখা আছে, হ্যাঁ, যে প্যারালাল রে এলে ফোকাস দিয়ে যাবে, প্যারালাল এলে পরে ফোকাস থেকে ডাইভার্জ হবে, লেখা আছে হোয়েন এ রে প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস স্ট্রাইক কনকেভ অথবা কনভেক্স মিরর। প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল রে এসে যখন মিররকে স্ট্রাইক করছে, কনকেভ হোক বা কনভেক্স, দ্য রিফ্লেক্টেড রে passes through the focus on the principal axis। রিফ্লেক্টেড রে কি হবে? প্রিন্সিপাল অ্যাক্সিসে ফোকাস দিয়ে যাবে, আর এর ক্ষেত্রে কি হবে? অ্যাপিয়ার ফ্রম দ্য ফোকাস, ঠিক আছে? এর ক্ষেত্রে ফোকাস থেকে ডাইভার্জ হবে। তেমনি দ্বিতীয় নিয়মটা কি বলেছে? হোয়েন এ রে পাসিং থ্রু দ্য ফোকাস, ফোকাস দিয়ে যখন কোনো রে যাবে, দিয়ে যখন মিররকে স্ট্রাইক করবে, আফটার রিফ্লেকশন কি হবে? সে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল হয়ে যাবে।
ফোকাসগামী কোনো, এক্ষেত্রে বলবো ফোকাসগামী। ওকে, হোয়েন এ রে ডাইরেক্টেড টুয়ার্ডস ফোকাস আফটার রিফ্লেকশন, মানে ডাইরেক্টেড টুয়ার্ড ফোকাস অ্যান্ড স্ট্রাইক দ্য কনভেক্স মিরর, দেন রিফ্লেক্টেড রে বিকাম প্যারাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। ওকে, প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারাল হয়ে যাবে। তেমনি এখানে তাই সেন্টার দিয়ে যেটা আসবে সে উইথাউট এনি ডেভিয়েশন সেন্টার দিয়ে ব্যাক যাবে। বলছে এ রে পাসিং থ্রু দ্য সেন্টার অফ কার্ভেচার অফ স্ফেরিক্যাল মিরর উইল রিট্রেস ইটস পাথ আফটার রিফ্লেকশন। রিট্রেস ইটস পাথ মানে ওই যে পথে এসছে ওই পথে ব্যাক যাবে। আর 4 নম্বর নিয়ম যেটা বলেছিলাম, যে যদি পোলে এসে পড়ে এবং তির্যকভাবে যদি পোলে এসে পড়ে, তাহলে কি হবে, যত ডিগ্রি কোণে পড়ছে তত ডিগ্রি কোণেই সে ব্যাক যাবে। ঠিক। তারপরে প্রথম কেসটা আমরা দেখে নিলাম যে অবজেক্ট যখন ইনফিনিটিতে থাকবে, ইনফিনিটি থেকে দেখো এরকম প্যারালাল রে আসে, প্যারালাল রে কোথায় মিট করবে, ফোকাসে। তার মানে ছবিটা কোথায়, ফোকাসে তৈরি হচ্ছে। ইমেজের নেচার কি হবে, রিয়েল অ্যান্ড ইনভার্টেড। আর সাইজ অফ দ্য ইমেজ কি হবে, পয়েন্ট সাইজ বা হাইলি ডিমিনিশড হবে। ঠিক আছে। তেমনি সেকেন্ড যে কেসটা দেখালাম, সেকেন্ড কেসটা দেখো সূর্যকে নিয়ে দেখালাম একটু অ্যাঙ্গেলে থাকলে দেখো এখানে একটা ফোকাল প্লেন তোমাকে দেখানো হয়েছে, একটা কাগজের শীট রেখে ফোকাল প্লেন, সেই ফোকাল প্লেনে দেখো ছবিটা তৈরি হচ্ছে, আর কিছুই না। নেক্সট হচ্ছে দ্বিতীয় কেসটা যদি আমরা দেখি, আমরা এখানেই দেখব। ধরো এখানে দেওয়া আছে, তাও আমি আরেকবার আঁকছি, আর কিছু না। দেখো এটা মোটামুটি এরকম একটা গোলকের অংশ হতে পারে, যার এখানে হবে সেন্টার, এটা হচ্ছে পোল। সেন্টার আর পোলের মধ্যে যে লাইনটা টেনে দেবো সেটা হয়ে যাবে আমার প্রিন্সিপাল অ্যাক্সিস, এখানে হয়ে যাবে আমার ফোকাস। ঠিক আছে। এবার বস্তুকে কোথায় রাখবো, সেন্টারের পেছনে বাট কাছাকাছি কোনো দূরত্বে বস্তুকে রেখেছি। এবার বস্তু থেকে আমি 4খানা নিয়ম জানি, আমি যে কোনো 2টো নিয়ম অ্যাপ্লাই করবো, যেটা আমার জন্য সোজা হবে। আমি সবসময় এই নিয়মটা অ্যাপ্লাই করি যে প্রধান অক্ষের প্যারালাল একটা রে ফেলবো। ঠিক আছে, কারণ এই রেটা সবসময়তেই নেওয়া যাবে। এই প্যারালাল রে কি হবে, দেখো অলওয়েজ ফোকাস দিয়ে চলে যাবে। আর কি নিয়ম জানি, আর আমি পোলে ফেলতে পারি, সেন্টারে ফেলতে পারি, আমি ফোকাসে ফেলতে পারি, তাই তো। তো আমি ফোকাস দিয়ে একটা রেকে পাঠালাম, তো ফোকাস দিয়ে যাকে পাঠাবো সে কি হবে, সে আফটার রিফ্লেকশন প্যারালাল হয়ে যাবে, প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল। তাহলে এই রশ্মিটা এই দুটো, এটা রিফ্লেক্টেড রে, এটাও রিফ্লেক্টেড রে, এরা বাস্তবে এখানে মিলিত হয়েছে। তার মানে এইখানটায় দেখো আমি এখানে ছবির সাইজ দেখালাম। এই প্রধান অক্ষ থেকে বা প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে দাগ টেনে, মিটিং পয়েন্ট অব্দি দাগ টেনে আমি তোমাকে ছবির সাইজ দেখালাম। এবার তুমি বলো বস্তু বড় না ছবি বড়? অবশ্যই বস্তুটা একটু হলেও বড়, ছবিটা একটু হলেও ছোট, তাই তো। দেখো আমার এই মাপগুলো তো আমি ঠিকঠাক ভাবে নিতে পারিনি, কাটা কম্পাস দিয়ে তো মাপগুলো নিইনি, তাই আমার একটু উল্টো পাল্টা হতে পারে। বাট এই ছবিটা দেখো, এটা যদি বস্তু হয় তো ছবি কোথায় তৈরি হয়েছে, দেখো এখানে তৈরি হয়েছে, এবং বস্তুর তুলনায় ছবিটা দেখো ছোট। এবং ছবিটার পজিশন কি বলবো, দেখো সেন্টার আর ফোকাসের ইন বিটুইন কোনো একটা জায়গা, এখানে ছবিটা তৈরি হয়েছে। তার মানে প্রতিবিম্ব বা ছবিটার পজিশন বলবো কি, বিটুইন দ্য সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড ফোকাস। সেন্টার অফ কার্ভেচার মানে এই কার্ভেচারটা সেন্টার, অর্থাৎ সি আর এফ এর মিডিলে কোথাও। ছবিটা কেমন হবে, রিয়েল অ্যান্ড ইনভার্টেড। কারণ রিয়েল কেন, কারণ রিফ্লেক্টেড রে বাস্তবে মিট করেছে। দেখো এখানে কি দেখানো হয়েছে, এখানে অন্য কেস নিয়েছে, এখানে একটা রেখে দেখো সেন্টার দিয়ে পাঠিয়েছে, দেখো রিফ্লেক্ট করেছে, সেন্টার বরাবরই গেছে। তাহলে রিফ্লেক্টেড রে দেখো এই রেটাকে এখানেই মিট করেছে, একই ব্যাপার। ঠিক আছে। ছবিটার সাইজ কি লিখেছি, শুধু ডিমিনিশড, মানে ছোট হয়ে গেছে। কার তুলনায় ছোট, বস্তুর তুলনায় ছোট। ঠিক আছে। নেক্সট এই কেসটা 3 নম্বর কেসটা খুবই ইম্পর্টেন্ট। 3 নম্বর কেসটা আমরা বস্তুকে কোথায় রাখবো, সেন্টারে রাখবো। ঠিক আছে। বস্তুর তো 6টা পজিশন হয়, 6টা পজিশনই তোমাকে দেখালাম আমি। কনকেভ মিররের ক্ষেত্রে 6টা পজিশন হয়। ঠিক আছে। কনভেক্সের ক্ষেত্রে 2টোই পজিশন হয়। দেখো বস্তুকে আমি কোথায় রাখবো, বস্তুকে আমি এই ক্ষেত্রে ধরো রেখে দিলাম, আগে ছিল সেন্টারের পেছনে, এবার সেন্টারে গিয়ে রাখবো, এটা 3 নম্বর পজিশন। তাহলে একটা প্যারালাল রে নেবো, প্যারালাল রে ফোকাস দিয়ে চলে যাবে। আরেকটা কি করবো, ফোকাস দিয়ে পাঠাবো, ফোকাস দিয়ে যাকে পাঠাবো সে কি হবে, আফটার রিফ্লেকশন সে প্যারালাল হয়ে যাবে। তার মানে দেখো এই দুটো রশ্মি বাস্তবে দেখো এখানটায় মিট করেছে, এটা কোথায় দেখো, সেন্টারে মিট করেছে। ঠিক আছে। তার মানে সেন্টারে বস্তু থাকলে ছবিও সেন্টারে তৈরি হয়, এই জন্য ইম্পর্টেন্ট। আরো কি কারণে ইম্পর্টেন্ট,
আরেকটা হচ্ছে বস্তুর যা সাইজ ছবির সাইজও সেম হয়। আমার এই ছবিটা দেখে মনে হবে না, কিন্তু এটা দেখো বস্তুর সাইজ আর ছবির সাইজ সেম হয়। ঠিক আছে, লেখা আছে দেখো, সাইজ অফ দ্য ইমেজ কি হবে, ইকুয়াল টু দ্য অবজেক্ট, অবজেক্টের যা সাইজ ইমেজের সাইজ সেম হবে। নেচার অফ দ্য ইমেজ কি হবে, ইমেজের নেচার কি হবে, ইমেজের নেচার অবভিয়াসলি রিয়েল হবে, কারণ এই রেটা আর এই রেটা বাস্তবে সাক্ষাৎ করেছে, তাই এটা রিয়েল ইমেজ। আর রিয়েল ইমেজ কেমন হয়, ইনভার্টেড হয়, উল্টো প্রকৃতির হয়। মিটিং পয়েন্ট কি হবে, অবশ্যই সেন্টার অফ কার্ভেচার, সেন্টারে বস্তু থাকলে সেন্টারে ছবি তৈরি হবে। এবং বস্তু দূরত্ব, ইমেজ দূরত্ব, এগুলো হয় যে কোনো দূরত্ব না আমরা এই পোল থেকে মাপি, পোল থেকে। তো বস্তু এখানে আছে, পোল এখানে, আমরা বস্তু দূরত্বকে কখনোই বস্তু থেকে পোলের দিকে নেব না, ভুল হয়ে যাবে। দর্পণে যে কোনো দূরত্ব আমরা এই পোল থেকে মাপবো। তো বস্তু এখানে আছে, তো পোল থেকে এভাবে দাগ টেনে দেখাবো, এই তো এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে ইমেজ ডিস্টেন্স ইউ। ঠিক আছে, তেমনি ছবিটাও এখানে তৈরি হয়েছে, এটা ছবি, তার মানে পোল থেকে দেখাবো আমি, পোল থেকে দেখাও ছবি তৈরি হয়েছে, এই ডাইরেকশনের দৈর্ঘ্যটা নেব। এটা হচ্ছে ইমেজ ডিস্টেন্স, এটা বস্তু দূরত্ব, এটা প্রতিবিম্ব দূরত্ব। তার মানে বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব সেম হচ্ছে। এই এতগুলো জিনিস ইউনিক হচ্ছে বলে এটা ইউনিক কেস। ঠিক আছে, তোমাকে বলতে পারে যে বস্তুকে কোথায় রাখলে আমরা সেম সাইজের ইমেজ পাবো কনকেভ মিররের ক্ষেত্রে, তখন কি বলবো, বস্তুকে সেন্টারে রাখলে সেম সাইজের ইমেজ পাবো। ঠিক আছে, নেক্সট আসছি আমরা 4 নম্বর কেস। 4 নম্বর কেসে কি বলছে, বলছে হোয়েন অবজেক্ট ইজ প্লেসড বিটুইন ফোকাস অ্যান্ড সেন্টার অফ কার্ভেচার, যেটা আমরা দেখেছি যে সেন্টার থেকে আবার সামনে নিয়ে যাব। তো এই দর্পণ, এটা হচ্ছে পোল, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে ফোকাস। বস্তুকে কোথায় রেখেছি, সেন্টার আর ফোকাসের মধ্যে কোন একটা পজিশনে রেখেছি। তাহলে এখান থেকে একটা সোজা মানে প্যারালাল নিয়ে নেবো, প্যারালাল নিয়ে কি হবে, ফোকাস দিয়ে চলে যাবে, রাইট। আরেকটা কি করতে পারি, আরেকটা আমি ফোকাস দিয়ে নিতে পারি, বা আরেকটা আমি পোলে ফেলতে পারি। এটাও তো একটা নিয়ম শিখেছিলাম, পোলে ফেলবো। তো পোলে যত ডিগ্রি কোণে পড়েছে তত ডিগ্রি কোণে ব্যাক করবে, অর্থাৎ এই রেটা এদিক দিয়ে যাবে। তো এদিক দিয়ে যাবে মানে এই কোথায় মিট করছে, দেখো এরকম জায়গায় মিট করছে, অর্থাৎ এইখানে ছবি তৈরি হচ্ছে। ছবিটা কোথায় তৈরি হচ্ছে, সেন্টারের পেছনে, বিয়ন্ড সেন্টার। ঠিক আছে, তার মানে আমরা কি লিখবো, পজিশন অফ দ্য ইমেজ কি, বিয়ন্ড দ্য সেন্টার অফ কার্ভেচার, সেন্টারের পেছনে ছবি তৈরি হচ্ছে। বস্তুর তুলনায় ছবিটা বড়, তো এখানে অবশ্যই বিগার দ্যান দ্য অবজেক্ট, এই জন্য এটাও ইম্পর্টেন্ট। ওকে, আরেকটা কেস কি, আরেকটা হচ্ছে অবশ্য, আচ্ছা দেখো রিয়েল অ্যান্ড ইনভার্টেড তো হবেই, কারণ রিফ্লেক্টেড রে বাস্তবে মিট করছে মানেই তো রিয়েল ইমেজ, আর রিয়েল ইমেজ তো উল্টো হবে। দেখো প্রধান অক্ষের নিচে ছবি তৈরি হচ্ছে, তো তার মানেই উল্টো ইমেজ। ওকে, প্রধান অক্ষের নিচে ছবি তৈরি হচ্ছে মানেই উল্টে গেছে ছবি। নেক্সট চলো, নেক্সট আছে আমরা 5 নম্বর কেস। এই 5 নম্বর কেসটাই বস্তুকে কোথায় রাখবো, বস্তুকে এবার আমি ফোকাসে রাখবো। ঠিক আছে, এটা ফোকাস, এটা সেন্টার, এটা পোল, বস্তুকে ফোকাসে রাখবো। তো একটা প্যারালাল নিয়ে নেবো, প্যারালালে ফোকাস দিয়ে চলে যাবে। আরেকটা আমি কি করব, পোলে ফেলবো, যত ডিগ্রি কোণে পড়ছে তত ডিগ্রি কোণে ব্যাক করবে। তো দেখো ফোকাসে যদি বস্তু রাখি না, তো যে রে গুলো যাচ্ছে সেই রে গুলো দেখো প্যারালালি বেরোচ্ছে। আমার এই ছবিটাতে এগেন প্রবলেম থাকতে পারে, বাট এটা দেখো এখানে দেখো রে দুটো প্যারালাল আছে। এবার প্যারালাল রে কি কোনোদিনও সাক্ষাৎ করবে, তো করবে। কোথায় করবে, ইনফিনিটিতে। কারণ আমরা কি নিয়ম শিখলাম একটু আগে, যে যখন দর্পণ রাখলাম আর বস্তু ছিল ইনফিনিটিতে, তোমাদের বললাম যে ইনফিনিটি থেকে ডাইভার্জিং রে গুলো যখন দূরে মানে প্রধান মানে মিররের কাছে আসছে তখন প্যারালাল হয়ে যাচ্ছে। তার মানে মিরর থেকে যখন প্যারালাল রে যাবে সেই ইনফিনিটিতে গিয়ে মিট করবে, সাক্ষাৎ করবে। এটা বলতে পারি না ঘুরিয়ে। প্রথম কেসটাই ঠিক এটা উল্টো কেস। প্রথম কেসে কি করেছিলাম, বস্তুকে ইনফিনিটিতে রেখেছিলাম, ছবি তৈরি হয়েছিল ফোকাসে। এবার যখনই বস্তুকে যত কাছে নিয়ে আসছে দেখো ছবি তত দূরে পালাচ্ছে। বস্তুকে যে ফোকাসে নিয়ে চলে এলাম না, ছবি পালিয়ে গেল ইনফিনিটিতে। বোঝা গেল, মানে এই রশ্মিগুলো সাক্ষাৎ করবে কোথায়, ইনফিনিটিতে, অনেক দূরে গিয়ে সাক্ষাৎ করবে। তার মানে যে ছবিটা তৈরি হবে, ছবিটার সাইজ হিউজ, মানে অনেক বড়, হাইলি এনলার্জ ছবি তৈরি হবে। দেখো লেখা আছে হাইলি এনলার্জ ছবি তৈরি হবে। আর যেহেতু আমি বলছি যে এরা ইনফিনিটিতে গিয়ে মিট করবে, বাস্তবে মিট করবে, তাই যে ছবিটা তৈরি হবে সেটা রিয়েল এবং উল্টো। আর ছবিটা কোথায় তৈরি হচ্ছে, ইনফিনিটিতে। ঠিক আছে,
নেক্সট আছে আমরা 6 নম্বর কেস। আচ্ছা, এই 5 নম্বর কেসের ব্যবহার কোথায় জানো? গাড়ির হেডলাইট, টর্চ লাইট, সার্চ লাইট, ওখানে এই 5 নম্বর কেসের ব্যবহার। কিভাবে স্যার? দেখো, এটা এরকম তো আমাদের টর্চ লাইট হয়। এর ভেতরে না এরকম কনকেভ মিরর থাকে, এরকম কনকেভ মিরর থাকে। ওকে, এরকম কনকেভ মিরর থাকে। এই কনকেভ মিররের ঠিক ফোকাসে লাইট বাল্বটাকে সেট করা হয়। এবার লাইট বাল্ব থেকে তো চারিদিকে আলো নির্গত হবে, রাইট? চারিদিকে আলো নির্গত হবে। তো এই যে আলোগুলো সোজা বেরোচ্ছে তাদেরকে সোজা সামনের দিকে যেতে দিচ্ছে, কোনো অসুবিধা নাই, চলে যাও চলে যাও, তোমরা সামনের দিকে যাও। বাট যে আলোগুলো এইদিকে ছড়িয়ে যাচ্ছিল বা এদিকে ছড়িয়ে যাচ্ছিল বা এদিকে বা এদিকে বা এদিকে 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 এদিকে, ইচ্ছা করে দর্পণটা একটু বাড়িয়ে রাখা থাকে। কেন? যাতে ম্যাক্সিমাম আলো, দেখো লাইট বাল্বটাকে কোথায় রেখেছি? ফোকাসে রেখেছি তো। তো ফোকাস থেকে কোনো রে গিয়ে যখন দর্পণে পড়ে, তারা রিফ্লেক্ট করে কোন দিকে যাবে? ফোকাস থেকে রে গুলো যখন দর্পণে পড়বে, তখন তারা দর্পণে পড়ার পরে রিফ্লেক্ট করে কোন দিকে যাবে? কোন দিকে যাবে? বলো। ইনফিনিটিতে তো যাবে, কিন্তু একদম একদম প্যারালাল যাবে, প্রধান অক্ষের প্যারালাল যাবে। এখানে যদি আমি একটা প্রধান অক্ষ কল্পনা করি, এখানে যদি একটা প্রধান অক্ষ কল্পনা করি, ঠিক আছে, তো এই রে গুলো সব প্যারালাল হয়ে যাবে। দেখো প্রধান অক্ষের প্যারালাল, অবশ্যই এরা ইনফিনিটিতে গিয়ে মিট করবে। তো প্রধান অক্ষের প্যারালাল হয়ে যাচ্ছে তো, হ্যাঁ? তার মানে দেখো ম্যাক্সিমাম রে, তারা যারা নষ্ট হয়ে যাচ্ছিল, এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছিল, তাদেরকে আমি একটা নির্দিষ্ট দিকে পাঠিয়ে দিলাম তো। এবার আমরা সার্চিং বা হেডলাইট, এই আলোগুলো একটা নির্দিষ্ট দিকেই দেখবে পাঠাই। তুমি যখন কোনো কিছু সার্চ করছো, তখন তার জন্য যত আলোক রশ্মি বা আলোক বিম, তাদেরকে একটা নির্দিষ্ট দিকে পাঠালে ওই দিকটাই সার্চ করতে আমার সুবিধা হবে, ঠিক? তো সেম জিনিসটা এখানে করা হয় এইভাবেই। বুঝতে পেরেছো? তো বস্তুকে এখানে ফোকাসে রেখে সব রশ্মিকে আমি প্যারালাল পাঠিয়ে দিলাম একটা নির্দিষ্ট দিকে। বোঝা গেছে? চলো 6 নম্বর কেস। 6 নম্বর কেসটাও খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ? দেখো, এই ধরো হচ্ছে দর্পণ। এরকম দর্পণটা এরকম মোটামুটি ভাবে একটা গোলকের অংশ হতে পারে, যাই হোক, মানে এখানে একটা সেন্টার হবে, এখানে একটা পোল হবে। সেন্টার আর পোলের মধ্যে যে লাইন টেনে দিলাম, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস হয়ে গেল। আর এখানে হচ্ছে আমার ফোকাস। এবার বস্তুকে কি করব? এই ফোকাস আর পোলের মধ্যে কোনো একটা জায়গায় বস্তুকে রাখবো। আমরা নিয়ম জানি, একটা প্যারালাল রে নেবো, প্যারালাল রে কি হবে? ফোকাস দিয়ে চলে যাবে। আরেকটা কি করব? পোলে ফেলবো। তো যত ডিগ্রি কোণে পড়েছে ঠিক তত ডিগ্রি কোণে রেটা এদিক দিয়ে যাবে। তার মানে এই দুটো রে বাস্তবে কোনোদিনও সাক্ষাৎ করবে? করবে না, কারণ কি এটা ডাইভার্জিং রে, ঠিক? বাট এই দুটো রে যখন এদিকে কেউ চোখ মেলে দেখবে, তার চোখে কি মনে হবে? তার মনে হবে না যে এই দুটো রে এই দিকে কোনো বিন্দু থেকে আসছে বলে? আমার চোখটা এরকম বাঁকা পথে দেখবে না, যে দেখো বাস্তবে এই দুটো রে এই বিন্দু থেকে আসছে, এই বিন্দু থেকে, কিন্তু আমার চোখ তো এরকম বাঁকা পথে দেখবে না, তাই না? আমার চোখ দেখবে সোজা। আমার সাদা মনে কাদা নেই, তো আমি দেখবো সোজা। দেখো, আমার মনে হবে যেন এইখানে কোনো বিন্দু থেকে রেগুলো আসছে বলে মনে হবে। তাহলে এই রেগুলো বাস্তবে সাক্ষাৎ করেনি, কিন্তু মনে হচ্ছে যেন এখানে মিট করেছে। তাই এখানে যে ছবিটা তৈরি হবে, এটা ভার্চুয়াল ইমেজ হবে। এই ছবিটাকে পর্দায় ধরা যাবে না, কারণ ওইদিকে তো রে যায়নি, তাই না? তাই এটাকে পর্দায় ধরা যাবে না, এটা ইলুশন। আয়নাতে আমরা যে ছবি দেখি, ওটা একটা ইলুশন, ওটা পর্দায় ধরা যায় না। তাহলে এতক্ষণ অবধি যে 5টা কেস পড়লাম, সেখানে আমরা রিয়েল ইমেজ পেয়েছিলাম। এই 6 নম্বর কেসে আমরা কি পেলাম? ভার্চুয়াল ইমেজ পেলাম। সেই কারণে এটা তো ইম্পর্টেন্ট। ইমেজ কোথায় তৈরি হলো? আয়নার পেছনে তৈরি হলো। অনেকটা দেখো সমতল দর্পণের মতো। সমতল দর্পণের সামনে তুমি দাঁড়িয়ে আছো, ঠিক দর্পণ থেকে অতটা দূরে পেছনে ছবিটা তৈরি হয়, ঠিক ওরকম দেখো। এবং কি হচ্ছে? এনলার্জ, অবশ্যই বস্তুর তুলনায় ছবিটাও সাইজে বড় হচ্ছে। এর ব্যবহার কোথায়? এর ব্যবহার হচ্ছে শেভিং মিরর বা ডেন্টিস্ট মিররে। ডেন্টিস্ট মিররও দু রকম হয়, ওকে? আগেকার দিনের ডাক্তারদের দেখবে চোখের এখানে একটা মিরর পড়ে থাকতো,
সেটার কেসটা আলাদা, সেটা ওই 5 নম্বর কেসের মতো, ঠিক আছে? সেটার কেসটা কি? সেটার কেসটা হচ্ছে এটাই যে দূর থেকে যখন আলো আসছে, সামনে লাইট বাল্ব থাকে, এখানে কেন পড়ে থাকে? কারণ সে চোখ দিয়ে দেখবে, ঠিক আছে? আর 2 হাত দিয়ে তার দাঁতটাকে তুলবে, কিছু করবে। এবার আরেকটা হাত দিয়ে তো টর্চ মারা সম্ভব নয়, বা আরেকজনকে পাশে নিয়ে এসে টর্চ মারার জন্য একটা লোক রাখবো, এটাও সম্ভব নয় যে কেউ একজন আসবে সে শুধু টর্চ মারবে, এবং সে নির্দিষ্ট জায়গায় টর্চও মারতে পারবে না আমার চোখ যেদিকে দেখতে চাইছে। তো ওই জন্য সেইখানে একটা দর্পণ পড়ে নেয়। এবার দূরে লাইট বাল্ব আছে, লাইট বাল্ব থেকে যে রে গুলো আসছে তারা কি হচ্ছে, তারা প্যারালাল, মানে অসীম দূর থেকে আসছে, অসীম দূর থেকে যে রশ্মিগুলো আসছে তারা প্যারালাল আসছে। এবার প্যারালাল রশ্মি আমার যখন দর্পণে পড়বে, দর্পণে পড়ার পর কি হবে, তারা সবাই ফোকাসে গিয়ে মিট করবে। আর ঠিক ওই ফোকাস বিন্দুটাই হচ্ছে ওই ব্যক্তির মুখের ভেতরে দাঁত যেখানে তুলবো ওইখানটায় ফোকাস করছে, অর্থাৎ সমস্ত আলোকে আমি দর্পণের সাহায্যে ওইখানটায় ফোকাস করে দিলাম, তাহলে আমার দেখতে সুবিধা হবে, দাঁতটা তুলতে সুবিধা হবে। আর আরেকটা দেখবে ডেন্টিস্ট মিরর হয়, ছোট এরকম চামচের মতো ডেন্টিস্ট মিরর, যেটা দিয়ে ভেতরে দাঁতগুলো দেখে কতটা ছোট কি আছে, বড় ছোট, ঠিক আছে, কোথায় কি আছে না আছে এগুলো দেখার জন্য। তো ওই ছোট যেটা চামচের মতো মিরর, ওটার কাজটা এই প্রিন্সিপালের উপর বেস করে, বা শেভিং মিরর, মেকআপ মিররের যে কাজটা সেটা এই প্রিন্সিপালের উপর বেস করে। তোমরা পড়েছো যে শেভিং মিরর বা মেকআপ মিরর হচ্ছে বাস্তবে কিন্তু কনকেভ মিরর বা অবতল দর্পণ, কিন্তু আমরা শেভিং মিরর বা মেকআপ মিররকে দেখে মনে হয় যেন সমতল দর্পণ, তাই না? কেন এরকম মনে হয়? তার কারণ আছে, দেখো। আচ্ছা, অবতল দর্পণে ম্যাক্সিমাম ইমেজ উল্টো তৈরি হচ্ছিল, তো শুধু এই ক্ষেত্রেই সোজা ইমেজ তৈরি হবে। তার মানে এই কেসটাকে আমরা দাড়ির কামাতে ইউজ করতে পারি বা মেকআপ করতে ইউজ করতে পারি, কারণ বাকি ক্ষেত্রে আমি যদি নিই তো সেক্ষেত্রে তো ছবি তো আমার উল্টে যাবে, একমাত্র এটাই পসিবল। তো আবার আমার মুখটাকে, আমি যে মুখটা দেখতে চাইছি দর্পণে, আমার মুখটাকে অবজেক্ট, আমার মুখটাকে কোথায় থাকতে হবে, এই ফোকাস আর পোলের মধ্যেই আমার মুখটাকে থাকতে হবে, তবেই আমি আমার মুখের একটা বড় ছবি দেখতে পাবো, তাতে আমার শেভিং করতে মেকআপ করতে সুবিধা হবে, ঠিক আছে? তো এই জন্যই যে দর্পণটা নেওয়া হয় সেই দর্পণটা ভীষণ বড় গোলকের অংশ থাকে। আমি তো এই বোর্ডে জায়গা দিতে পারবো না, তুমি একটু ইমাজিন করো, হ্যাঁ, যে মেকআপ মিররটা থাকে সেই মেকআপ মিররটা এরকম ভীষণ বড় একটা গোলকের অংশ রাখা হয়, ভীষণ বড় গোলকের অংশ। তাতে কি হবে, সে গোলকের সেন্টার অনেক দূরে হবে, সেন্টার দূরে হলে কি হবে, তার ফোকাসও দূরে হবে, রাইট? এবার আমরা যারা শেভিং করছি বা মেকআপ করছি, আমরা তো অত ফিজিক্স পড়ে করছি না, তো ওই জন্য বিজ্ঞানীরা আগে থেকেই ওই দর্পণটা যেটা নেওয়া হয়, ওই দর্পণটা ভীষণ বড় গোলক থেকে কেটে নেওয়া হয়, যাতে ওর সেন্টার অনেক দূরে হয়ে যায়, ফোকাস অনেক দূরে হয়ে যায়, তাতে মোটামুটি আমার মুখটা আমার অজান্তেই ফোকাস, মানে পোল আর ফোকাসের মধ্যেই থাকবে। এই হচ্ছে পোল, এই হচ্ছে ফোকাস, এর মধ্যেই আমার মুখটা, আমি জানি না ফিজিক্স তারপরেও থাকবে, কারণ বিজ্ঞানী আগে থেকে ওটা বড় গোলকের পার্ট নিয়ে নিয়েছে। এবার এই বড় গোলক থেকে যখন এই ছোট পার্ট কেটে নেব, এটাকে কি দেখে বোঝা যাচ্ছে কনকেভ? এটাকে তো মনে হচ্ছে অলমোস্ট প্লেন মিরর। ওই জন্য শেভিং মিরর গুলোকে দেখে মনে হয় প্লেন মিরর, বা মেকআপ মিরর গুলোকে দেখে মনে হয় প্লেন মিরর, কিন্তু বাস্তবে ওটা কনকেভ মিরর থাকে, বাট বড় গোলকের পার্ট থাকে, ওই জন্যই এর কার্ভেচারটা একটু কম মনে হয়। কথাগুলো বোঝা গেল যা যা বললাম? হ্যাঁ স্যার। ঠিক আছে। স্যার বলছি যে ডেন্টিস্টের ক্ষেত্রে যেটা স্যার বললেন ওখানে তো মানে দাঁত যেটা দাঁতটাকেই তো আমরা বড় করে দেখছি, এবার মানে ডেন্টিস্ট দেখছি এবার সেটা তো ফোকাস আর যে পোল আছে তার মাঝখানে হওয়ার কথা। হওয়ার কথা, সেই জন্য তো ডেন্টিস্ট মিররটাও তো, ডেন্টিস্ট মিরর যেটা থাকে, যেটা ছোট মিরর বলছি, হ্যাঁ, চামচের মতো দেখতে দেখবে, ঠিক আছে, এরকম টাইপের, তো ওই মিররটাকে দেখেও তো মনে হয় যেন প্লেন মিররের মতো, কারণ কি ওটাও ভীষণ বড় গোলকের অংশ থাকে, তো ওটারও সেন্টার দূরে থাকে, ফোকাস দূরে থাকে, এবং দাঁতটা অটোমেটিক্যালি যখন মুখের ভেতরে মিররটা ঢোকাচ্ছে, দাঁতটা অটোমেটিক্যালি এর এই ফোকাস আর পোলের মধ্যে আমার দাঁতটা চলে আসছে, বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা স্যার। এই দেখো, এই টাইপের যে মিররটা, ঠিক আছে, এটা, এই দাঁতটা অটোমেটিক্যালি, মানে এই যে এটাকে দেখে মনে হয় না প্লেন মিরর, সমতলিত মনে হচ্ছে, কারণ ওটা অনেক বড় গোলকের অংশ, তো অটোমেটিক্যালি ওর সেন্টার দূরে, ফোকাস দূরে, তার মানে আমার দাঁতটা ফোকাসের মধ্যেই থাকছে, পোলার ফোকাসের মধ্যেই থাকছে, ঠিক আছে। আর আরেকটা যেটার কথা বললাম সেটা দেখো এরকম টাইপের হয়, এরকম, এটা আগেকার দিনে ডাক্তাররা ইউজ করতো, এখন তো প্রচুর লাইট সিস্টেম চলে এসছে,
বাট তখন অত লাইটের সিস্টেম ছিল না। তো এখানে চোখের ওপর পড়ে থাকতো, আর সামনে লাইট থেকে দেখো প্যারালাল রে গিয়ে পড়তো, সেই প্যারালাল রে ফোকাসে গিয়ে মিট করবে। এই ফোকাসটাও সেকেন্ডারি ফোকাস। তো যাই হোক, সেই সেকেন্ডারি ফোকাস হোক বা যেটাই হোক, ফোকাসে মিট করছে মানে ব্যক্তির মুখে যেখানে দাঁত তুলছে ওখানে গিয়ে মিট করছে, ফলে ওই জায়গাটা আলোকিত করছে। ঠিক আছে? দেখো এটা হচ্ছে শেভিং মিরর। ঠিক আছে? শেভিং মিররে তার মানে বুঝতে পেরেছো এটা কনকেভ মিরর থাকে। দাড়ি কাটতে কেন? কারণ কি এটার মুখটাকে একটু বড় করে দেয়, ফলে সুবিধা হবে। ঠিক আছে? মেকআপ করতেও সুবিধা হবে। টর্চ লাইট বা সার্চ লাইটে ঠিক এরকম ভাবে ইউজ করা হয়, বাল্বটাকে ঠিক ফোকাসে রাখা হয়, তাতে কি হয় ম্যাক্সিমাম রে প্যারালাল হয়ে যায়, একটা নির্দিষ্ট দিকে চলে যায়, ফলে আমার সার্চ করতে দেখতে সুবিধা হবে। ডিশ অ্যান্টেনা, ডিশ অ্যান্টেনার শেপও দেখবে কনকেভ শেপই হয়, এবং এটা কনকেভ মিরর হলে এর ঠিক ফোকাসে এই সেন্সরটা লাগানো থাকে। কারণ আকাশে অনেক চারিদিক থেকে বিভিন্ন রে এসে পড়ছে, বিভিন্ন মানে সিগন্যাল এসে পড়ছে, তো যে সিগন্যালগুলো এসে পড়ছে তারা একত্রিত হয়ে ঠিক ফোকাসে মিট করবে, ফলে সিগন্যালটা আরেকটু স্ট্রং হবে। বুঝতে পেরেছো? সেই জন্য ডিশ অ্যান্টেনাগুলো এরকম কনকেভ শেপে দেওয়া হয়। এরকম মেয়েদের মেকআপ মিরর সেম একই ব্যাপার। আগেকার দিনে আর্কিমিডিস, দেখো আর্কিমিডিস এই কনকেভ মিরর, প্লেন মিররকে দেখো, প্লেন মিররকে এমন ভাবে রাখতো যে কনকেভ মিরর হয়ে যেত। আর সূর্য মানে অসীম দূর, অসীম দূর থেকে যে আলোগুলো আসবে তাদেরকে কি করতো দেখো একটা বিন্দুতে মিলিত করে জাহাজকে পুড়িয়ে দিত। আলো দিয়ে তো পুড়বে না, আলোকে তো আমরা দেখতে পাচ্ছি, মানে যে লেজার গানগুলো হয়, লেজার গানগুলোতে দেখবে লেজার রেটা গিয়ে পয়েন্ট করে দেখাচ্ছে যে কোথায় গুলিটা লাগতে পারে। তো এই আলোটা সেই লেজার লেজার রশ্মির কাজ করছে। এবার আলো ছাড়াও তো সূর্য থেকে ম্যাক্সিমাম হিট রেডিয়েশন আসে, তো এই যত হিট রেডিয়েশন এসে পড়ছে সমস্ত হিট রেডিয়েশনকে যদি এক জায়গায় করে দিই, সেখানে অনেকটা বেশি হিট তৈরি হবে, দিয়ে আগুন ধরিয়ে দিত শত্রুদের জাহাজকে। বুঝতে পেরেছো? এরকম কিছু বিল্ডিংও আছে যে বিল্ডিংগুলো আমার কনকেভ মিররের মতো কাজ করে। ঠিক আছে? এটাকে কি ওয়াইফাই টাওয়ার বলা হয়। এটা মনে হয় লাস ভেগাসে আছে বিল্ডিংটা। এবার সমস্যা কি, এই বিল্ডিং এর সামনে একটু দূরে যে দোকানগুলো আছে সেই দোকানে কার্পেট পুড়ে যাচ্ছে। ওরা প্রথমে বুঝতে পারছিল না যে কার্পেট বা কিছু রাখলে পুড়ে যাচ্ছে কেন। মানুষজন ওই জায়গায় সসপ্যান নিয়ে গিয়ে তেল ঢেলে ডিম ভাজতো, ম্যাজিক দেখাতো। ঠিক আছে? তো পরে গিয়ে আস্তে আস্তে মানে মানুষজন বা বিজ্ঞানীরাই, যারা একটু জ্ঞানীগুণী ব্যক্তি ছিল, তারাই বললো যে বিল্ডিং এর জন্য হচ্ছে, কারণ বিল্ডিং গুলো কনকেভ মিররের মতো কাজ করছে। আর সূর্য থেকে হিট রেডিয়েশন আসছে, সেই হিট রেডিয়েশন পড়ার পরে অসীম দূর থেকে আসছে, তারা পড়ার পরে ফোকাসে মিট করবে, সেকেন্ডারি ফোকাসে। আর সেই সেকেন্ডারি ফোকাস যেখানে আছে ওখানে ধরো কেউ কার্পেট রেখে দিয়েছে, পুড়ে যাচ্ছে। ওকে, যাই হোক, তো কনকেভ মিররের কেসগুলো আমরা দেখে নিলাম, এবার আমরা কনভেক্স মিররের কেসগুলো দেখবো। ঠিক আছে? কনভেক্স মিরর দুটো কেসই হয়, একটা হচ্ছে বস্তু অসীম দূরে থাকবে, আর একটা হচ্ছে কাছাকাছি কোথাও থাকবে। দুটো কেস দেখো লেখা আছে, হোয়েন অ্যান অবজেক্ট ইজ অ্যাট ইনফিনিটি, যখন বস্তু ইনফিনিটিতে আছে। তাহলে এই যদি আমার কনভেক্স মিরর হয়, এইটা হচ্ছে আমার পোল, এখানে ধরে নাও আমার সেন্টার, এখানে ধরে নাও ফোকাস, তো অসীম দূরে বস্তু আছে, তো অসীম দূর থেকে যে রে গুলো আসবে তারা কি হবে, তারা এরকম প্যারালাল রে আসবে। এই প্যারালাল রে দর্পণে পড়ার পরে কি হবে, তারা এই ফোকাস থেকে ডাইভার্জ করে যাবে, তাই না? তারা এই ফোকাস থেকে ডাইভার্জ করে যাবে। তাহলে এই দুটো রে বাস্তবে কোনোদিনও মিট করবে না, কোনোদিনও মিট করবে না। কিন্তু আমরা যদি এদিক থেকে দেখি, আমাদের কি মনে হবে যে এই রেটা এইদিকে কোনো বিন্দু থেকে, এই রেটা এদিকে কোনো বিন্দু থেকে, দেখো মনে হবে না এই রেটা এদিকে কোনো বিন্দু থেকে, এটা এদিকে কোনো বিন্দু থেকে, অর্থাৎ এই বিন্দু থেকে আসছে বলে মনে হবে। তার মানে যে ছবিটা তৈরি হচ্ছে এটা অবশ্যই একটা অসৎ বিম্ব, কারণ এই রে মানে রিফ্লেক্টেড রে গুলো বাস্তবে মিট করছে না, কিন্তু মনে হচ্ছে যেন এখানে মিট করেছে। তার মানে এখানে একটা অসৎ বিম্ব তৈরি হচ্ছে। অসৎ বিম্ব কেমন হবে? ইরেক্ট হবে, সোজা হবে, উল্টো হবে না। আর মিটিং পয়েন্টটা কোথায়? ফোকাসে। এবং দেখো এটা প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরেই তো সাক্ষাৎ করেছে না, তার মানে ছবির সাইজ কি হবে? পয়েন্ট সাইজ হয়ে যাবে বা হাইলি ডিমিনিশড হয়ে যাবে। হাইলি ডিমিনিশড, ডিমিনিশড এখানে লেখা থাকবে হাইলি অথবা পয়েন্ট সাইজ। ঠিক আছে? বোঝা গেছে তো? এটা কঠিন কিছু না তো। হ্যাঁ স্যার। তাও ডাউট থাকলে বলবে। হ্যাঁ, 2 নম্বর কেস, বলো বলো। Yes,
ওকে, 2 নম্বর কেসে এগেন বস্তুকে এবার কি করব, বস্তুকে আমি কাছাকাছি কোনো জায়গায় রাখবো। এটা পোল, এখানে এটা হচ্ছে আমার সেন্টার, এখানে এটা হচ্ছে আমার ফোকাস। ঠিক আছে, তো অসীম দূর থেকে যেগুলো প্যারালাল আসছিল দেখেছিলাম, এবার আমি অসীম দূর থেকে বস্তুকে নিয়ে আসবো কোথায়, কাছাকাছি কোনো একটা দূরত্বে রাখবো। তাহলে একটা প্যারালাল রে নেব, প্যারালাল রে কি হবে, এই ফোকাস থেকে ডাইভার্জ হয়ে যাবে, অর্থাৎ এই বরাবর চলে যাবে। আরেকটা রে কি করব, আরেকটা রে আমি এই পোলে গিয়ে ফেলতে পারি, বা এই সেন্টার বরাবর ফেলতে পারি, সেন্টার বরাবর যাকে ফেলবো সে সেন্টার বরাবর রিটার্ন যাবে, এটাও হতে পারে, যেটা এখানে দেখানো হয়েছে। এখানে দেখো রেটাকে সেন্টারকে ডাইরেক্ট করে ফেলা হয়েছে, যদি সে দর্পণ ভেদ করে যেতে পারতো তাহলে দেখো সেন্টার দিয়ে চলে যেত, তাহলে কি হবে, সে সেন্টার থেকে ডাইভার্জ হচ্ছে, তাই সে এই বরাবরই ডাইভার্জ হচ্ছে। আমি এখানে কি করলাম, আমি এখানে ধরো চলো আমরা এখানে ফেলছি, পোলে ফেলছি, পোলে পোলে ফেললাম, তো যত ডিগ্রি কোণে পড়বে ঠিক তত ডিগ্রি কোণে এখান থেকে রিফ্লেক্ট ব্যাক করবে। তাহলে এটা একটা রিফ্লেক্টেড রে, এটা একটা রিফ্লেক্টেড রে, এরা এই যাচ্ছে নর্থ ইন্ডিয়া, চলে যাচ্ছে সাউথ ইন্ডিয়া, এরা কোনোদিনও সাক্ষাৎ করবে না। কিন্তু আমি যদি এদিক থেকে দেখি, আমার মনে হবে এই রেটা এদিকে কোনো বিন্দুতে টাচ সাক্ষাৎ করতে পারে। তো এই রেটাকে এক্সটেন্ড করো, আর এই রেটাকে এক্সটেন্ড করো, মনে হচ্ছে না এই বিন্দুতে মিট করেছে বলে, তার মানে এইখানে একটা ছবি তৈরি হলো। বোঝা গেল? এই ছবিটা কি, এটা একটা ভার্চুয়াল ইমেজ, কারণ রিফ্লেক্টেড রে বাস্তবে এদিকে যায়নি। তাহলে এই যে ভার্চুয়াল ইমেজটা তৈরি হলো, ইমেজের পজিশন কি, ইমেজের পজিশন দেখো ফোকাস আর পোলের মধ্যে। তুমি আগের কেসটা ভাবো, আগের কেসটা ছিল অবজেক্টটা ইনফিনিটি অনেক দূরে ছিল, আর ছবিটা তৈরি ছিল ফোকাসে। বস্তুকে যত কাছে আনলাম ছবিটা দেখো তত পোলের দিকে শিফট হচ্ছে, বস্তুকে আরো কাছে নিয়ে যাবো ছবিটা আরো পোলের দিকে শিফট হবে, তাই না? আরেকটা জিনিস দেখো, বস্তুর তুলনায় ছবি কিন্তু সবসময় ছোটই হবে, কারণ বস্তু যখন অসীম দূরে ছিল তখন ছবি হয়েছিল পয়েন্ট সাইজের। বস্তুকে আমি কতটা কাছে আনলাম দেখো, তারপরে দেখো ছবি কিন্তু ছোট আছে, বস্তুকে আরো কাছে নিয়ে যাবে ছবি ছোটই থাকবে, কখনো বস্তুর সমান বা বস্তুর থেকে বড় ছবি হবে না। মানে এগুলো হচ্ছে কনভেক্স মিররের বৈশিষ্ট্য। কনভেক্স মিররের বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য, অলওয়েজ ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট ইমেজ দেবে। ছবির পজিশন কি হবে, ছবির পজিশন সবসময় এই ফোকাস থেকে পোল এই রেঞ্জের মধ্যে থাকবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ছবির সাইজ কি হবে, স্মলার দ্যান দি অবজেক্ট, স্মলার দ্যান দ্য অবজেক্ট, অবজেক্টের চেয়ে এটা ছোট হবে, ব্যাস, সিম্পল। এটা বৈশিষ্ট্য, যাই হয়ে যাক এই বৈশিষ্ট্য চেঞ্জ হবে না। তাহলে এই দুটোই কেস হয়। এবার এর ব্যবহার কি, এর ব্যবহার হিসাবে আমরা বলতে পারি এটাকেও রিফ্লেক্টর হিসেবে ব্যবহার করি, কিন্তু কোথায়, স্ট্রিট লাইটে। এই যে স্ট্রিট লাইট কখনো, মানে আমি ভাবতাম ছোটবেলায় যে কলকাতায় যখন বাড়ি থেকে কলকাতা ঘুরতে আসতাম, আমি যে এত মোটা মোটা কেন মাথাগুলো, ঠিক আছে, কারণ তার মাথার ভেতরে এখানে ভরা আছে এরকম কনভেক্স মিরর, কারণ তার মাথার ভেতরে এখানে ভরা আছে কনভেক্স মিরর, আর এখানে রাখা আছে লাইট কে। তো আলো গিয়ে যখন কনভেক্স মিররে পড়বে কি হবে, কনভেক্স মিরর কি নেচারের, ডাইভার্জিং নেচারের, ও রে গুলোকে এরকম ডাইভার্জ করে দেবে, আরো দূরে দূরে পাঠিয়ে দেবে, বুঝতে পেরেছো? ফলে ম্যাক্সিমাম রাস্তা বা ম্যাক্সিমাম জায়গা আলোকিত হয়ে থাকবে। আর কোথায় ইউজ করে থাকি, গাড়ির রেয়ার ভিউ মিরর হিসাবে, লুকিং গ্লাস হিসাবে আমরা ইউজ করে থাকি। ওকে, কেন, কেন রেয়ার ভিউ বা লুকিং গ্লাসে আমরা একে কেন ইউজ করছি, তার কারণ এ সবসময় ওয়াইড ভিউ দিতে পারে। কিভাবে ওয়াইড ভিউ দেয়, বস্তুর সাইজকে ছোট করে ভিউটাকে বাড়িয়ে দেয়। এটাকে বোঝার জন্য ধরো আমি এই স্লাইডটায় যাই, হ্যাঁ দেখো, তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে, এই যে ক্যামেরা দিয়ে দেখতে পাচ্ছ, এ তোমাকে একটা নির্দিষ্ট ফ্রেমই দেখাচ্ছে, ঠিক আছে। এবার আমি এই ছবিটাকে না জুম করছি, দেখো ছবি বড় দেখছো মানে ওয়াইডনেস কমে যাচ্ছে, আশেপাশে লেখাগুলো এখন আর তুমি দেখতে পাচ্ছ না। ছবিটাকে আমি যত ছোট করব দেখো তত তুমি আশেপাশের এরিয়া দেখতে পাবে, তত ওয়াইড এরিয়া দেখতে পাচ্ছ, তাই না? এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের পেছনেও যে কালো ব্যাকগ্রাউন্ড আছে সেটাও এবার দেখা যাচ্ছে, ঠিক। তো কনভেক্স মিরর সবসময় ছবিকে ছোট করে দিচ্ছে, কিভাবে, সে বেশি ওয়াইড এরিয়া দেখাতে গিয়ে ছবিটা ছোট হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? আর গাড়ি চালানোর সময় আমার পেছনের দিকে আমি যত বেশি ওয়াইড এরিয়া দেখতে পাবো
তত দূরে দূরে কোথায় কি গাড়ি আছে না আছে সেগুলো ভালোভাবে বুঝতে পারবো, সুবিধা হবে। ঠিক আছে? কেন এটা বললাম? কারণ তোমার মনে হতে পারে স্যার আমরা প্লেন মিররও তো ইউজ করতে পারতাম। কনকেভ মিরর তো কখনোই ইউজ করা যাবে না, কারণ কি কনকেভ মিরর বস্তুর পজিশনের উপর বেস করে তোমাকে ছবি দেবে। প্রথম কথা, বস্তু দূর থেকে যখন দূর থেকে আসছে বস্তুটা উল্টো আসবে। তুমি গাড়ি চালাচ্ছ, তোমার পেছনে যে গাড়িটা আসছে তার চাকাটা উপরের দিকে, ঠিক আছে, মনে হচ্ছে রাস্তাটা উল্টে গেছে, তো তোমার গাড়ি চালাতে কনফিউশন ক্রিয়েট করবে। বস্তুকে তখনই তুমি সোজা দেখবে আর বড় দেখতে পাবে, সেটা হচ্ছে যখন বস্তু তোমার ওই দর্পণের ফোকাস আর পোলের মধ্যে চলে আসবে, যেটা 6 নম্বর কেস। তখন তুমি বড় বা সোজা দেখতে পাবে, আর ততক্ষণে তোমাকে সে ধাক্কাও মেরে দিতে পারে। তো যে কারণে আমরা কনকেভকে কখনোই ইউজ করতে পারবো না, তাই প্লেন মিরর একটা অপশন পড়ে থাকলো। বাট প্লেন মিররকে কেন ইউজ করছি না? কারণ প্লেন মিরর বস্তুর যা সাইজ সেম সাইজের ছবি দেয়, তার ফলে সে বেশি ওয়াইড এরিয়া দেখাতে পারবে না। বাট কনভেক্স মিরর বস্তুর তুলনায় ছবিকে ছোট করে দিচ্ছে, তার মানে সে বেশি ওয়াইডনেস কভার করছে। তো ভিউ অ্যাঙ্গেল বা ভিউনেস যেটা, ঠিক আছে, ওয়াইড অ্যাঙ্গেল তোমাকে প্রোভাইড করে। তো এই জন্যই আমরা কনভেক্স মিররকে এই গাড়ির সামনে, 4 চাকার সামনে, ড্রাইভারের সামনে দেখবে একটা মিরর থাকে, ওটা দেখে মনে হয় প্লেন মিরর, কিন্তু ওটা বাস্তবে থাকে কনভেক্স মিরর। ঠিক আছে? লুকিং গ্লাসেও কনভেক্স মিরর থাকে, জাস্ট ওয়াইডনেসটা কভার করার জন্য। হ্যাঁ, এখানে এটা বোঝানো হয়েছে। দেখো, প্লেন মিরর যদি থাকে, প্লেন মিরর এতটা ওয়াইড, ফিল্ড ভিউটা এতটা দেবে, কিন্তু কনভেক্স মিরর থাকলে দেখো ফিল্ড ভিউটা বাড়িয়ে দিচ্ছে, বেশি ফিল্ড ভিউ পাচ্ছ। ঠিক আছে? ছবিকে ছোট করতে গিয়ে ফিল্ড ভিউকে বড় করছে। এছাড়া ব্লাইন্ড টার্ন পাহাড়ি রাস্তায় হতে পারে, বা কলকাতাতেও বিভিন্ন ফ্ল্যাট বা কমপ্লেক্স যেখানে আছে সেখানে এরকম ওই সোজা রাস্তা চাচ্ছে, সেখান থেকে হঠাৎ করে এরকম টার্ন নিচ্ছে, তো এদিকের গাড়ি আর এদিকের গাড়ি কখনো একে অপরকে দেখতে পাবে না, তো তার জন্য এইখানে লাগানো আছে একটা কনভেক্স মিরর। ঠিক আছে? তো ব্লাইন্ড টার্ন যেগুলো, সেই টার্নিং এ এই কনভেক্স মিরর লাগানো থাকে। আগেকার দিনে সিকিউরিটি ক্যামেরা তো ছিল না তখন, তো সিকিউরিটি মিরর হিসাবে একে ব্যবহার করা হতো, কারণ এ প্রচুর ওয়াইডনেস কভার করে। তো দোকানে এক জায়গায় বসে থাকবে আর কোনায় কোনায় সিকিউরিটি মিরর হিসাবে বসিয়ে দিলে কি হবে, সে চারিদিকে কি হচ্ছে না হচ্ছে ক্লিয়ারলি দেখতে পাবে। তো এটাকে সিকিউরিটি মিরর হিসাবেও ব্যবহার করা হতো। ঠিক আছে? তো আশা করি এই জায়গাটা তোমাদের কাছে ক্লিয়ার। এবার ছোট্ট কিছু জায়গা আমরা পড়ব। সাইন কনভেনশন নিয়ম। সাইন কনভেনশন নিয়ম তোমাদের আমি অলরেডি কিছুটা বুঝিয়ে দিয়েছি, আবারও বোঝো। ধরো এটা হচ্ছে আমার কনভেক্স মিরর, সরি এটা কনকেভ মিরর, এটা কনভেক্স মিরর। ঠিক আছে? আমি তোমাদের কি বলেছি, যে কোনো দূরত্ব আমরা কোথা থেকে মাপবো? পোল থেকে মাপবো, মনে আছে তো? এটা যে কোনো দূরত্ব আমরা পোল থেকে মাপবো। আচ্ছা, এটা সেন্টার, এটা হচ্ছে আমার ফোকাস, এটা হচ্ছে পোল, এটাও পোল, এখানে আছে ফোকাস, এখানে আছে সেন্টার। সাইন কনভেনশন নিয়মের প্রথম কথা হচ্ছে বস্তু সবসময় বাঁ দিকে থাকবে। পৃথিবী উল্টে যাক, সোজা হয়ে যাক, ভূমিকম্প হয়ে যাক, বস্তু কোথায় থাকবে? দর্পণের বাঁ দিকে থাকবে। মানে বস্তু বাঁ দিকে থাকলে আলো কোন দিকে যাবে? বাঁ দিক থেকে ডান দিকে যাবে, এখান থেকে এদিকে যাবে না, কারণ এদিকে তো দর্পণই নেই, তাহলে আলো গিয়ে কি লাভটা? কি লাভ? তো কিছু নেই। তো দর্পণ যেহেতু এদিকে আছে, তাই আলোর ডাইরেকশন কি? সবসময় লেফট টু রাইট, এটা হচ্ছে আলোর ডাইরেকশন। ঠিক আছে? আর এই আলোর ডাইরেকশনকে আমরা পজিটিভ নিই, আর আলোর বিপরীত ডাইরেকশনকে আমরা নেগেটিভ নিই। কিভাবে এটা অ্যাপ্লাই করব? তো আমি তোমাদের বলেছি যে কোনো দূরত্ব আমরা এখান থেকে মাপি। লাইটের ডাইরেকশনটা পজিটিভ কেন বললেন? এটা বাই কনভেনশন নেওয়া হয়েছে, তুমি নেগেটিভও নিতে পারো, তাহলে লাইটের উল্টো ডাইরেকশনকে পজিটিভ নিতে হবে। ঠিক আছে? তখন সেই রেসপেক্টে আমরা ভাববো সবকিছু। তো এখানে কিছু একটা জিনিসকে তো পজিটিভ নিতে হবে, তাই আলোর ডাইরেকশনটাকে আমরা পজিটিভ নিয়েছি, অর্থাৎ লেফট থেকে রাইটে এই ডাইরেকশনটাকে আমরা পজিটিভ এক্স অ্যাক্সিস মানছি। বুঝতে পেরেছো? এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম ভাবো এবার। তো এটা হচ্ছে মূল বিন্দু, এখান থেকে এইদিকে দূরত্বকে পজিটিভ নিই, পজিটিভ এক্স অ্যাক্সিস, এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস, তাই না? তাই তো? বোঝা গেল? হ্যাঁ স্যার। তেমনি এখানে যেরকম এটা মূল বিন্দু, এই মূল বিন্দু থেকে সব দূরত্ব মাপি, তেমনি দর্পণের ক্ষেত্রে এই পোল, এই যে পোল, এই পোলটা হচ্ছে মূল বিন্দু, যে কোনো দূরত্ব আমরা এই পোল থেকে মাপবো। ঠিক যেরকম আমরা প্রথমে ফোকাল লেন্থ মাপি, যেরকম কনকেভ মিররের ক্ষেত্রে ফোকাস কোথায় আছে? এখানে ফোকাস আছে, তো তো ফোকাল লেন্থ কোন দিকে মাপবো?
সব সময় যে কোনো ডিস্টেন্স পোল থেকে মাপবো। তো ফোকাস দৈর্ঘ্য মাপছি মানে পোল থেকে ফোকাস অবধি নেব, এই দিকে নেব, উল্টো নেব না। হ্যাঁ, মানে মানে আমি ফোকাস থেকে পোলের দিকে টানবো না, অল ডাইরেকশন যত কিছু, যত দৈর্ঘ্য যা কিছু সব পোল থেকে নেব। তো ফোকাস এইদিকে আছে তাই এই দৈর্ঘ্যটা আমি এইদিকে টানলাম। এই ক্ষেত্রে ফোকাস যেহেতু ডান দিকে আছে তাই এখানে এইদিকে টানলাম। তাহলে কোনটা পজিটিভ ফোকাল লেন্থ হবে, কোনটা নেগেটিভ ফোকাল লেন্থ হবে বলো? প্রথমটা নেগেটিভ, প্রথমটা হবে নেগেটিভ, তারপরটা লাস্ট সেকেন্ডটা হবে তারপরটা পজিটিভ। বুঝতে পেরেছো? ঠিক আছে। তার মানে কনকেভ কনকেভ দর্পণের যে ফোকাল লেন্থ, ধরো এই দৈর্ঘ্যটা 5 সেন্টিমিটার, হ্যাঁ, তো এটাকে লিখবো -5 সেন্টিমিটার। কথাটা বোঝা গেল? কারণ দৈর্ঘ্যটা কোন দিকে নিয়েছি দেখো, আলো যেদিকে যায় তার উল্টো দিকে নিয়েছি, তাই তো? বা তুমি এভাবে ভাবতে পারো, সব দূরত্ব পোল থেকে মাপি, পোল থেকে বাঁ দিকে দূরত্ব নিলেই নেগেটিভ নেব, আর পোল থেকে ডান দিকে দূরত্ব নিলেই পজিটিভ নেব। পোল থেকে বাঁ দিকে দূরত্ব নিলেই নেগেটিভ নেব, পোল থেকে ডান দিকে দূরত্ব নিলে পজিটিভ নেব, আর সব দূরত্ব পোল থেকেই মাপবো। ঠিক আছে? তার মানে এই কনভেক্স মিররের ক্ষেত্রে ফোকাল লেন্থ কি হবে? অলওয়েজ পজিটিভই হবে। যদি এটা 5 সেন্টিমিটার হয় তার মানে ফোকাল লেন্থ লিখবো +5 সেন্টিমিটার। ক্লিয়ার আছে? ক্লিয়ার? কোনো ডাউট নেই এখানে? আচ্ছা, তার মানে এই জিনিসগুলো কিন্তু ফিক্সড, কখনো এটা চেঞ্জ হবে না। কনকেভ মিররের ফোকাস দৈর্ঘ্য অলওয়েজ নেগেটিভ, দর্পণের কথা বলছি, লেন্স পড়িনি এখন আমি। তেমনি কনভেক্স মিররের ফোকাস দৈর্ঘ্য কিন্তু কি হবে? পজিটিভ হবে, এটা ফিক্সড, চেঞ্জ হবে না কখনো। তেমনি দেখো, যে দর্পণই হোক না কেন, বস্তু তো আমার বাঁ দিকেই থাকে, তাই না? তার মানে বস্তু দূরত্ব কিভাবে নেব? সেটাও পোল থেকে নেব, এই পোল থেকে বস্তু অবধি নেব, এটাকে বস্তুর দূরত্ব ইউ দিয়ে প্রকাশ করব। আর ইউ এর ভ্যালু, ধরো এই দৈর্ঘ্যটা যদি 10 সেন্টিমিটার হয়, তো এটা কি লিখবো আমি? -10 সেন্টিমিটার লিখবো। মানে ইউ সবসময়তেই নেগেটিভ হবে, নেগেটিভ। কারণ এই ক্ষেত্রেও তো তাই, এই ক্ষেত্রেও দেখো বাঁ দিকে আছে, তার মানে পোল থেকে দূরত্বটা বাঁ দিকেই তো নিচ্ছি, এই দিকে নিচ্ছে, আলো যেদিকে যায় তার উল্টো দিকে নিচ্ছি, মানে এটা নেগেটিভ ডিস্টেন্স। তো বস্তু দূরত্ব যে দর্পণই হোক না কেন, বস্তু দূরত্ব অলওয়েজ নেগেটিভই হবে, এটা বোঝা গেল? দাঁড়া আমি একটু জল খাই, তোমাদের হজম হয়েছে কিন্তু আমার হজম হয়নি। ক্লিয়ার আছে? এবার ছবি তো, মানে কনভেক্স মিররের ক্ষেত্রে ছবি সবসময়তেই কি দেখেছিলাম, এই পোলার ফোকাসের মধ্যে এখানে ছবি তৈরি হবে। মানে কনভেক্স মিররে সবসময় ছবি ডান দিকে তৈরি হয়, তাই কনভেক্স মিররে এই ছবির দূরত্ব আমরা এই পোল থেকে ডান দিকেই নেব, ডান দিকে। তাই ছবির দূরত্ব বা ইমেজ ডিস্টেন্সকে ভি দিয়ে প্রকাশ করি, তো ভি অলওয়েজ পজিটিভ হবে ফর কনভেক্স মিরর। কিন্তু কনকেভের ক্ষেত্রে কি দেখেছিলাম? কনকেভের ক্ষেত্রে 5টা কেসে দেখেছিলাম ছবি আমার এইদিকে তৈরি হচ্ছে, একটাই কেস 6 নম্বর কেসে দেখেছিলাম ছবি আমার এইদিকে তৈরি হচ্ছে, তাই না? তো কনকেভের ক্ষেত্রে ইমেজ ডিস্টেন্স 5টা কেসে বাঁ দিকেই নেব, বাঁ দিকেই নেব, কারণ বাঁ দিকেই ছবি তৈরি হচ্ছিল। তাই ইমেজ ডিস্টেন্স ভি 5টা কেসে কি হবে? নেগেটিভ আসবে। আর একটা কেস, লাস্ট কেস, যখন বস্তুকে আমি ফোকাস আর পোলের মধ্যে রাখবো তখন ছবি এদিকে তৈরি হচ্ছে, তখন ইমেজ ডিস্টেন্স আমি পজিটিভ নেব। ঠিক আছে? বোঝা গেছে? বলে এই সিনারিওটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে, এটা তো আমি এক্স অ্যাক্সিস বরাবর মাপলাম, ওয়াই অ্যাক্সিস বরাবরও তো কিছু না কিছু মাপতে পারি। সেটা হচ্ছে কি? বস্তুর উচ্চতা আর ছবির উচ্চতা। যেরকম ওয়াই অ্যাক্সিসে যদি আমি এটা দেখি এই দিকে মাপি তো এটা পজিটিভ হয়, আর নিচের দিকে যেটা মাপি সেটা নেগেটিভ ডিস্টেন্স হয়। তেমনি প্রধান অক্ষ থেকে ওপরের দিকে কোনো দূরত্ব মাপলে সেটা পজিটিভ হবে, আর নিচের দিকে কোনো দূরত্ব মাপলে সেটা নেগেটিভ হবে। তো বস্তুর উচ্চতা মানে হাইট অফ অবজেক্ট এটা অলওয়েজ পজিটিভই হবে, তাই না? বাট হাইট অফ ইমেজ এটা ডিপেন্ড করবে, যদি ছবি ওপরে তৈরি হয়, যেরকম কনকেভ মিররে একটা কেসেই ছবি ওপরে তৈরি হয়, তাই একটা কেসেই হাইট অফ ইমেজ পজিটিভ হবে। বাকি সমস্ত কেসে ছবি নিচে তৈরি হয়, তার মানে বাকি সমস্ত কেসে হাইট অফ ইমেজ নেগেটিভ হবে। 5টা কেসে নেগেটিভ হবে, 5টা কেসে, আর একটা কেসে পজিটিভ হবে, একটা কেসে, যখন বস্তু ফোকাস আর পোলের মধ্যে থাকবে। তেমনি এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে
অবশ্যই হাইট অফ ইমেজ তো যে কোনো ক্ষেত্রেই পজিটিভই হবে, মানে হাইট অফ অবজেক্ট যে কোনো ক্ষেত্রেই পজিটিভই হবে, কিন্তু এই ক্ষেত্রে হাইট অফ ইমেজও পজিটিভই হবে, কারণ তুমি দেখেছো না কনভেক্স মিরর অলওয়েজ ভার্চুয়াল ইমেজ বানায়, ভার্চুয়াল ইমেজ মানেই সোজা হবে, সোজা হচ্ছে মানেই পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে, তার মানে হাইট অফ ইমেজ অলওয়েজ কনভেক্স মিররের ক্ষেত্রে হাইট অফ ইমেজ অলওয়েজ পজিটিভ হবে। ক্লিয়ার আছে? ক্লিয়ার এটুকুনি? এই যা আমি Yes, তোমাদের সাইন কনভেনশন নিয়ম পড়ালাম আশা করি ক্লিয়ার, কোনো ডাউট নেই। যদি ডাউট থাকে এখনই বলো, তাহলে পরে গিয়ে ডাউটগুলো মিলে অনেক বড় ডাউট তৈরি করবে। চলো তাহলে ধরে নিচ্ছি ডাউট তোমাদের নেই। ওকে, এবার এখানে আরেকটা জিনিস তোমাদের ছোট্ট করে বলি, যেটাকে বলা হয় ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন মানে বিবর্ধন, ম্যাগনিফিকেশন মানে বোঝাতে চাইছে কি, কে ম্যাগনিফাই বা কার বিবর্ধনের কথা বলছি? ছবি, বস্তুর তুলনায় ছবিটা সাইজে বড় না ছোট, সেটা একটা নাম্বারের সাহায্যে বোঝা যায়, সেটাকে বলা হয় ম্যাগনিফিকেশন, যেটাকে এম দিয়ে প্রকাশ করা হয়, এটাকে আমরা এম দিয়ে প্রকাশ করি। এটা কি? এটা জাস্ট অনুপাত, তুলনা, বস্তুর তুলনায় ছবি। তো আমি কি লিখবো? আমি লিখবো, উপরে লিখবো হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট। ওকে, ম্যাগনিফিকেশন মানে হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, মানে বস্তুর তুলনায় ছবিটার হাইট। ঠিক আছে, এবার তোমাকে আরেকটা জিনিস বুঝতে হবে, এখানে ধরো বস্তু আছে এখানে, ছবি তৈরি হলো এখানে, ঠিক আছে, তাহলে এইরকম একটা ত্রিভুজ, এরকম একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, দেখো ওপরেও তুমি একটা এরকম ত্রিভুজ পাচ্ছ, নিচেও তুমি এরকম একটা ত্রিভুজ পাচ্ছ, রাইট? এই ত্রিভুজের, ওপরের ত্রিভুজের এই যে জিনিসটা, এটা কি? এটা হচ্ছে হাইট অফ অবজেক্ট। এটা কি? এটা হচ্ছে হাইট অফ ইমেজ। তেমনি এই ডিস্টেন্সটা কি? এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কি? এটা হচ্ছে বস্তু দূরত্ব ইউ। তেমনি এটা ছবি হলে এখান থেকে এই দূরত্বটা কি হবে? ভি। এবার দেখো দুটো ত্রিভুজের মধ্যে কিছু সিমিলারিটি আছে, তো তাদের এই একটা বাহু দেখো সেম, এবং দেখো এই কোণটা দেখো 90 ডিগ্রি কোণ। তো এই ক্ষেত্রে যদি আমি বাহুগুলোর অনুপাত বার করি, মানে এই উপরের ত্রিভুজ আর নিচের ত্রিভুজের অনুপাত বার করছি, হ্যাঁ, উপরের ত্রিভুজের লম্ব বাই নিচের ত্রিভুজের লম্ব, উপরের ত্রিভুজের লম্ব আর নিচের ত্রিভুজের লম্বের যদি অনুপাত নেই, মানে নিচের ত্রিভুজের যে লম্বটা এইচ আই বাই উপরের ত্রিভুজের যে লম্বটা এইচ ও, এই অনুপাত যখন বার করব, তো আমি নিচে কি নিয়েছিলাম, মানে এই উপরে কি রাখলাম? নিচের ত্রিভুজের লম্ব রেখেছি। এবার এই নিচের ত্রিভুজের বেসটা নেব, বেস, ভূমি। তো নিচের ত্রিভুজের যে বেস সেটা হচ্ছে ভি, ওপরের ত্রিভুজের যে বেস সেটা কি? সেটা দেখা হচ্ছে ইউ। তো এই অনুপাতটা যা, এই অনুপাতও তাই আছে, মানে এটা সিম্পল জিওমেট্রি অ্যাপ্লাই করলে এটা আমরা পাই। তো এই জন্য হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট যেটা, সেটাকে আমরা লিখতে পারি ইমেজ ডিস্টেন্স বাই অবজেক্ট ডিস্টেন্স। ঠিক আছে, যদি এটা কঠিন মনে হয় জাস্ট ফর্মুলাটা মাথায় রাখার চেষ্টা করবে। ম্যাগনিফিকেশন আমরা দুভাবে বার করতে পারি, একটা হচ্ছে এই বাহুগুলোর অনুপাত নিতে পারি, অথবা এই ডিস্টেন্সগুলোর অনুপাত নিতে পারি। ঠিক আছে, তাতেই আমার ম্যাগনিফিকেশন বেরিয়ে যাবে, অনুপাতটা একই আসে, যেহেতু দুটোই সমকোণী ত্রিভুজ এবং একই বেস আছে এখানে। ঠিক আছে, তো এখানে ম্যাগনিফিকেশনের এই ফর্মুলাটাকে আমরা একত্রে এইভাবে লিখতে পারি, এম ইকুয়ালস টু এইচ আই বাই এইচ ও ইকুয়ালস টু ভি বাই ইউ লিখতে পারি। বাট এখানে একটা মাইনাস হয় দর্পণের ক্ষেত্রে, এটাও জিওমেট্রি অ্যাপ্লাই করে আমরা পাই, বাট কিভাবে আসছে ওটা বোঝাতে গেলে তোমার ওগুলো অ্যাকচুয়ালি কোনো কাজে লাগবে না, শুধু ফর্মুলাটাই দরকার, তাই শুধু শুধু মনে রাখবে দর্পণের ম্যাগনিফিকেশনে মাইনাস হবে। ঠিক আছে, লেন্সের যখন ম্যাগনিফিকেশন বার করবো সেটা পজিটিভ হবে, কোনো মাইনাস সাইন থাকবে না, তো এটা বাই কনভেনশনে একটা মাইনাস চলে আসে। তো এটাকে ভেঙে আমি দেখো আরো কিরকম ভাবে ফর্মুলা লিখতে পারি, এই তিনটে তো সমান, তার মানে আমি শুধু কখনো এম ইকুয়ালস টু এইচ আই বাই এইচ ও, এটা একটা ফর্মুলা লিখতে পারি, কখনো আমি এম ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ, এটা একটা ফর্মুলা লিখতে পারি। এই ফর্মুলাটা যেরকম খুব ব্যবহার হয়, ঠিক আছে, আবার আমি এটাও করতে পারি, এইচ আই বাই এইচ ও ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ, এটাও একটা ফর্মুলা লিখতে পারি। মানে যখন কোয়েশ্চেনে যেমন ভ্যালু দেবে সেই অনুযায়ী ফর্মুলাগুলো চেঞ্জ হতে থাকবে। দেখা গেল আমাকে এম বলেছে আর হাইট অফ ইমেজ বলেছে, তাহলে হাইট অফ অবজেক্ট বার করতে দিয়েছে, তখন এই ফর্মুলা ব্যবহার করব।
আমাকে ভি বলেছে, ইউ বলেছে আর এম বার করতে দিয়েছে, তখন এই ফর্মুলা ব্যবহার করব। ঠিক আছে? যখন আমাকে হাইট অফ ইমেজ বলেছে, ভি বলেছে, ইউ বলেছে আর হাইট অফ অবজেক্ট বার করতে দিয়েছে, বা কিছু একটা তিনটে দিয়েছে, একটা বার করতে বলেছে, তখন এই ফর্মুলাটা ইউজ করব। ওকে? কিন্তু তুমি এখানে কি মনে রাখবে, এম ম্যাগনিফিকেশনের ফর্মুলা অ্যাকচুয়ালি ভি বাই ইউ যখন করব তখন মাইনাস, হাইট বাই মানে হাইট বাই হাইট যখন করব তখন কিন্তু মাইনাস সাইন নয়, ভি বাই ইউ এর আগে মাইনাস। ঠিক আছে? তো এটা ম্যাগনিফিকেশনের ফর্মুলা। তেমনি মিরর মিরর মেকার ফর্মুলা বলে একটা ফর্মুলা আছে, যেটা বলা হয় 1 বাই ফোকাল লেন্থ ইকুয়ালস টু 1 বাই ভি প্লাস 1 বাই ইউ। কখনো ইউটাকে আগে রাখবে না, ভিটাকেই আগে রাখবে। যদিও এখানে ম্যাটার করছে না তো, কিন্তু লেন্সের ক্ষেত্রে ম্যাটার করবে, তাই অভ্যাসটা এখনই বানিয়ে রাখো। কারণ লেন্সের ক্ষেত্রে ফর্মুলাটা হয়ে যায় 1 বাই এফ ইকুয়ালস টু 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ। ঠিক আছে? তো তখন তোমার কনফিউশন পড়ে যাবে, আচ্ছা এদিকে ইউ হবে না ভি হবে, মনে থাকবে না তখন। তো সবসময় তুমি একটা জিনিস মনে রাখো, বস্তু থাকবে তবেই তো ছবি তৈরি হয়। তেমনি আমরা যখন রেস্ট এন্ড মোশন চ্যাপ্টার পড়েছিলাম, মনে করো প্রথমে ইনিশিয়াল ভেলোসিটি, তারপরে তো ফাইনাল ভেলোসিটি। ইনিশিয়াল ভেলোসিটিকে ইউ দিয়ে প্রকাশ করি, ফাইনাল ভেলোসিটিকে ভি দিয়ে প্রকাশ করি। এবার যখন আমরা ভেলোসিটির পরিবর্তন বার করছি, অ্যাক্সেলারেশন বার করি, তখন ভি মাইনাস ইউ করি। অন্তিমটা থেকে ফাইনালটাকে, সরি ফাইনালটা থেকে প্রাথমিকটাকে বাদ দিচ্ছি, ফাইনাল থেকে ইনিশিয়ালটাকে বাদ দিচ্ছি, তাই ফাইনালটা সবসময় আমরা আগে লিখি। এইভাবে জিনিসটাকে কোরিলেট করে মনে রাখার চেষ্টা করো। তাই ভিটাকে আমরা আগে লিখবো, 1 বাই ভিটা সবসময় আগে লিখবো। ঠিক আছে? এটা লেন্স মেকার ফর্মুলা, এটা লেন্সের ক্ষেত্রে এখানে মাইনাস চলে আসে, বাট লেন্সের ক্ষেত্রে ম্যাগনিফিকেশনে কোনো মাইনাস থাকবে না, সেটা শুধু ভি বাই ইউ হয়। ওকে? এই দুটো লেন্সের ফর্মুলা, আর এই দুটো হচ্ছে দর্পণের ফর্মুলা। ঠিক আছে? ফর্মুলা অ্যাপ্লাই করে আমি সব শেখাচ্ছি। বলো এই জিনিসগুলো বোঝা, বলো বলো। স্যার এখানে এম ইকুয়াল টু এইচ আই বাই এইচ যখন হলো ইকুয়াল টু মাইনাস হলো কেন, মাইনাস বি বাই ইউ হলো কেন? ওটা মাইনাস ওটাই তো তোমাকে বললাম, মাইনাসটা জিওমেট্রি অ্যাপ্লাই করে যখন আমি ডান দিক বাঁ দিক করে যখন ক্যালকুলেট করা হয় তখন একটা মাইনাস চলে আসে, ওটা ক্যালকুলেশনের পার্ট। ঠিক আছে? বাট আমরা তো সেই ক্যালকুলেশনটা করছি না, কারণ ওই ক্যালকুলেশন করে দেখাতে যাওয়া মানে অনেকটা টাইম কনজিউমিং, 1 ঘন্টায় লাগবে ওই ক্যালকুলেশনটা করতে গেলে। কথাটা বুঝতে পেরেছো? তো সেই জন্য তোমাকে বললাম যে এটা একটু রিকল করে মানে মনে রাখার চেষ্টা করো, সবকিছু আমরা বুঝতে যাব না। তো এখানে একটা মাইনাস আসবে, বাই কনভেনশন এটা আসে, যেটা আমরা এই জিওমেট্রি এই এই যে জিওমেট্রি অ্যাপ্লাই করেছি এখান থেকেই চলে আসবে। ঠিক আছে? এখান থেকে যখন কোনো এইদিকে দূরত্বগুলোকে নেগেটিভ নেবো, এটাকে পজিটিভ নেবো, এটাকে নেগেটিভ নেবো, তখনই চলে আসবে ওটা। বুঝতে পেরেছো? বাট লেন্সের ক্ষেত্রে এই মাইনাসটা আসে না, লেন্সের ক্ষেত্রে প্লাস থাকে ম্যাগনিফিকেশনের ফর্মুলায়। তো এত কিছু তো আমরা দেখে নিলাম। এই জিনিসগুলোই যা যা বলছিলাম সেগুলো এখানে নোটস এভাবে লেখা আছে। এই কোয়েশ্চেনটা দেখো কি বলেছে। আচ্ছা, এটাই যাওয়ার আগে আমি আরেকবার ছোট্ট করে কিছু জিনিস একটু বলি। হ্যাঁ, ম্যাগনিফিকেশনটাকে তোমাকে আরেকটু আমি বলি, তোমাদের জন্যই ভালো। এই 3 নম্বর কেসটাতে দেখো, এই 3 নম্বর কেসটাই যদি আমি ম্যাগনিফিকেশন বার করতে যাই, সরি, এই 3 নম্বর কেসটাতে যদি ম্যাগনিফিকেশন বার করতে যাই, মাইনাস ভি বাই ইউ, তো ধরো এইটা হচ্ছে ইউ, আবার এটাই হচ্ছে ভি, মানে অবজেক্ট ডিস্টেন্স ইউও যদি হয় 10, ভিও হচ্ছে দেখো 10, এবং দুটোই বাঁ দিকে নিচ্ছে মানে দুটোই মাইনাস, তাই না? তার মানে যদি এম বার করতে যাই, ফর্মুলার একটা মাইনাস আছে লিখলাম, ভি এর ভ্যালু আছে -10, ইউ এর ভ্যালু -10, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তারপরেও একটা মাইনাস পড়ে থাকলো, আর 10 10 কেটে গিয়ে 1 হলো। তো ম্যাগনিফিকেশন 1 মানে কি? তার মানে বস্তু আর ছবির সাইজ সমান। কথাটা বোঝা গেল? ম্যাগনিফিকেশন 1 মানে বস্তু আর ছবির সাইজ সমান। এটা ক্লিয়ার হলো কি হলো না? হ্যাঁ স্যার। আর ম্যাগনিফিকেশনে আলটিমেট ক্যালকুলেশন করার পরে যখন মাইনাস আসছে, তার মানে কি বোঝায় জানো? মাইনাস আসছে মানে বোঝায় ছবিটা রিয়েল অ্যান্ড ইনভার্টেড। এটা তুমি যে কোনো ক্ষেত্রে চেক করতে পারো। ঠিক আছে? এর পরের কেসটাতেও যদি আমরা চেক করি, এর পরের কেসটা দেখো, এইটা হচ্ছে বস্তু দূরত্ব ইউ, তো ইউটা ধরে নিলাম আমি 10। ঠিক আছে? তাহলে মানে এটা -10। আচ্ছা, এটা হচ্ছে ইমেজ ডিস্টেন্স ভি, তো ভিটা তো 10-এর থেকে বড়,
ভিটা 10-এর থেকে তো বড়ই হবে। যদি এই ডিস্টেন্সটা 10 হয় তাহলে এটা তো অনেকটা বড় হচ্ছে। তার মানে ভিটা হচ্ছে মাইনাস ধরো 15 ধরে নিলাম, 15 সেন্টিমিটার ধরে নিলাম, ঠিক আছে। এই ক্ষেত্রে এম বার করো, এম ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ। তার মানে ফর্মুলার মাইনাস থাকলো, ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে -15, ইউ এর ভ্যালু কত দেখো -10। তার মানে মাইনাস মাইনাস কেটে গেলেও একটা মাইনাস পড়ে থাকছে, আর 15/10 মানে 1.5। তো তার মানে এম এর ভ্যালু 1.5 মানে কি বোঝাচ্ছে জানো, বস্তুর তুলনায় যে ছবিটা আসবে ছবিটা 1.5 গুণ বড়, বস্তুর তুলনায় 1.5 গুণ বড়। দেখো বস্তুর তুলনায় ছবিটা বড়, এবার এম এর ভ্যালু এক্স্যাক্টলি 1.5 এসেছে। আমি যদি এটাকে 15 জায়গায় এটাকে যদি আমি ধরতাম -12 যদি ধরতাম, মানে ডিস্টেন্সটা যদি 12 ধরতাম, তখন এম বার করতাম কি লিখতাম, মাইনাস ভি এর ভ্যালু -12 আর -10, মাইনাস মাইনাস কেটে গেল, তাও একটা মাইনাস পড়ে আছে, মানে -1.2। এর মানে কি বোঝাতো, যে বস্তুর তুলনায় ছবিটা 1.2 টাইমস বেশি। এম এর ভ্যালু 1-এর বেশি মানে ছবিটা সাইজে বড়, এম এর ভ্যালু 1-এর কম আসবে মানে ছবিটা সাইজে ছোট হবে, যেটা আমার 2 নম্বর কেসে হয়। 2 নম্বর কেসে 2 নম্বর কেসে আমরা কি করছিলাম দেখো, 2 নম্বর কেসে দেখো এইখানে বস্তু আছে, তো তার মানে এটা বস্তু দূরত্ব, বস্তু দূরত্ব ইউ আমি ধরে নিলাম 20, তার মানে -20 হবে। তেমনি ইমেজও এদিকে তৈরি হয়েছে, তো ইমেজ ডিস্টেন্স আমি ধরে নিলাম, ইমেজ ডিস্টেন্স ভি আমি ধরে নিলাম 10, তার মানে -10। এক্ষেত্রে এম বার করো, এম ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ সমান সমান মাইনাস ভি এর ভ্যালু কত ধরেছি -10, ইউ এর ভ্যালু কত ধরেছি -20, মাইনাস মাইনাস কেটে গেল, 10/20 মানে 1/2 মানে -0.5। তো এম এর ভ্যালু 1-এর কম মানে কি ছবিটা সাইজে ছোট, আবার 0.5 মানে বোঝাই যাচ্ছে ছবিটা অর্ধেক হয়ে গেছে, বস্তুর তুলনায় ছবিটা সাইজে অর্ধেক। আর মাইনাস সাইন দেখো আসছে কেন, কারণ কি ছবিটা রিয়েল বলে। যখন আমরা ছবিটা ভার্চুয়াল হবে না তখন এমটা পজিটিভ চলে আসবে, দেখবে খুব স্বাভাবিক বিষয়টা। দেখো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে বস্তু এখানে আছে, তো এটা বস্তু দূরত্ব, বস্তু দূরত্ব ইউ ধরে নিলাম আমি -10, ঠিক আছে। কিন্তু ছবিটা তো একটু দূরে আছে, বস্তু দূরত্বের জন্য ছবি দূরত্ব বেশি, ইউ ভিটা বেশি, এবং ভিটা যখন ডান দিকে নিচ্ছি তাই ভিটা পজিটিভ। আর এটাকে ধরে নিলাম আমি 12 সেন্টিমিটার ধরে নিলাম, 12। তাহলে এখানে যখন এম বার করবো, এম ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ, ফর্মুলার মাইনাস থাকলো, ভি এর ভ্যালু তো পজিটিভ আছে +12 আছে, ইউ এর ভ্যালু কত আছে, ইউ এর ভ্যালু দেখো -10 আছে, তো এই মাইনাস মাইনাস কেটে তো প্লাস হয়ে গেল, এখানে প্লাসই থাকছে, তার মানে আলটিমেট +1.2 আসছে। তো এম এর ভ্যালু প্লাস হওয়া মানে কি, মানে সেই ছবিটা কি হবে, ভার্চুয়াল হবে। ক্লিয়ার? এই যে এম এর ভ্যালু প্লাস হলে মাইনাস হলে কি হবে, এগুলো থেকেও প্রশ্ন দিতে পারে। আর এম এর ভ্যালু প্লাস হলে ছবিটা ভার্চুয়াল, আর এম এর ভ্যালু মাইনাস হলে ছবিটা রিয়েল। এটা লেন্সের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, যখন লেন্স পড়বো তখন তোমাকে আমি দেখাবো। বলো এত দূর অব্দি বোঝা গেছে? হ্যাঁ স্যার। Yes. এবার আমরা একটা অঙ্ক করি, কি বলেছে দেখো, বলছে an object is placed at a distance of 10 centimeter from convex mirror of focal length 15 centimeter, find the position of the image। তো প্রথম কথা কোন দর্পণ দিয়েছে আগে সেটা দেখবে, কনভেক্স দিয়েছে তাই না, কনভেক্স মিরর মানে এরকম মিরর, ঠিক। আচ্ছা কনভেক্স মিররে ফোকাস কোন দিকে হয় গো, ডান দিকে হয় তো। তার মানে এখানে ফোকাস দৈর্ঘ্য তোমাকে কত বলেছে, 15 সেন্টিমিটার বলেছে, তো 15 সেন্টিমিটারটা প্লাস হবে কিন্তু। আর কি বলেছে, an object is placed at a distance of 10 সেন্টিমিটার, তাহলে বস্তু সবসময় দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে, বস্তু তো বাঁ দিকে থাকে, তার মানে বস্তু দূরত্ব ইউ হবে -10 সেন্টিমিটার। বোঝা গেল? কারণ বস্তু সবসময় বাঁ দিকে থাকে তাই 10 বলেছে, ওটা -10 নেব। যেহেতু কনভেক্স মিরর তাই ফোকাল লেন্থ কি হচ্ছে, এইদিকে হবে, ডান দিকে হবে, তাই ফোকাল লেন্থ পজিটিভ হবে। তাহলে তোমাকে ফাইন্ড দ্য পজিশন অফ দ্য ইমেজ, মানে ইমেজ ডিস্টেন্স ভি তোমাকে বার করতে দিয়েছে। ফর্মুলা কি, ফর্মুলা তুমি পড়েছো না, 1/f ইকুয়ালস টু 1/v প্লাস 1/u। জাস্ট বসাও ফর্মুলায়, তোমাকে ভি বার করতে দিয়েছে, তো তার মানে 1/u কে এদিকে পাঠিয়ে দাও। তাহলে ফর্মুলাটা তুমি এভাবে লিখতে পারো, 1/v সমান সমান 1/f, 1/u কে এদিকে পাঠিয়ে দিলে -1/u হচ্ছে। জাস্ট ভ্যালু পুট করো, তার মানে 1/v সমান সমান 1/f, এফ এর ভ্যালু কত আছে 15 প্লাস 15 মাইনাস 1/u, ইউ এর ভ্যালু কত আছে -10। প্লাস মাইনাসে গন্ডগোল যেন না হয়, হ্যাঁ, তাহলে উত্তর ভুল চলে আসবে। একটু সাবধানে প্রথমের দিকে অঙ্কগুলো ট্রাই করবে।
তো এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে। তার মানে আলটিমেট 1/15 প্লাস 1/10। তো দুটো এলসিএম করলে কত এলসিএম আসবে গো? 15 আর 10-এর এলসিএম কত হবে? 20? 30 30 হচ্ছে এলসিএম। তার মানে 15 30 দিয়ে কভার যাবে দুবার, প্লাস 10 দিয়ে কভার যাবে 3 বার। তার মানে ওপরে হচ্ছে 5/30, 5 দিয়ে কাটলে কত হয়? 6 হয় তো, 5 6 30, 1/6। তার মানে 1/v সমান 1/6। ঘাবড়াবে না, ভি বার করতে হবে। তার মানে ভিটাকে উল্টে দাও, এটাকে এদিকটাকে উল্টালে ওদিকটা উল্টে যাবে। তার মানে ভি সমান সমান +6 এলো, ভি সমান সমান +6 এলো। আমরা এবার দেখো জাস্টিফাই করো। কনভেক্স মিরর, তো কনভেক্স মিররের ছবি সবসময় কোন দিকে তৈরি হয়? ডান দিকেই তৈরি হবে, ডান দিকে তৈরি হবে, এই ফোকাস আর পোলের মধ্যেই তৈরি হবে। তার মানে তো ভি পজিটিভ আসছে, মানে তো ভি এর ভ্যালু পজিটিভ আসছে, মানে কি প্রধান অক্ষ থেকে ডান দিকেই, তার মানে ঠিকঠাকই আছে। আবার দেখো এই ফোকাল লেন্থটা তো 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার দূরে ফোকাল লেন্থ, মানে এই দৈর্ঘ্যটা 15। আর অপটিক্যাল মানে আর এই সেন্টার থেকে, মানে এখান থেকে 6 সেন্টিমিটার দূরে ছবিটা তৈরি হয়েছে, মানে ঠিকই আছে। সবসময় ছবি কি হয়? পোল আর ফোকাসের মধ্যেই তৈরি হয়। তার মানে এই জিনিসগুলো যা যা পড়ছি আমরা জাস্টিফাইড আছে। কথাটা ক্লিয়ার? এই প্রশ্নটা দেখো কি দিয়েছে, বলছে an object is placed at a distance of 40 centimeter in front of a concave mirror of focal length 20 centimeter. The image produced is, ইমেজটা কি ধরনের হবে? তো তুমি অবজেক্টের পজিশন অনুযায়ী আমরা ইমেজ দেখেছিলাম কেমন হতে পারে। এখানে অঙ্কটা করার দরকার নেই, অঙ্ক করে তোমাকে দেখতে হবে। আচ্ছা কি মিরর? দেখো কনকেভ মিরর, তো কনকেভ মিররে 6টা পজিশন হয়। তুমি তাহলে কনকেভ মিরর তুমি আগে একটা ভাবো, আগে কনকেভ মিররটাকে নিয়ে ভাবো। কনকেভ মিরর এখানে একটা সেন্টার হয়, এখানে একটা ফোকাস হয়, রাইট? এবার কি বলেছে? বলছে ফোকাল লেন্থ বলেছে 20 সেন্টিমিটার। তো তার মানে এই আলোক এই সরি পোল থেকে ফোকাস অব্দি এই দৈর্ঘ্যটা হচ্ছে 20 সেন্টিমিটার। ইয়ে, আবার এর ডবল ডিস্টেন্সে বস্তুটা আছে। তাহলে ডবল ডিস্টেন্সে আছে মানে কোথায় আছে? বস্তুটা সেন্টারে আছে। হ্যাঁ, An object is placed at a distance of 40 সেন্টিমিটার, দর্পণ থেকে 40 সেন্টি। তাহলে সেন্টারই হবে অপশন সি। বুঝতে পেরেছো? যাই হোক, আমরা কি পড়েছি? সেন্টারে বস্তু থাকলে ছবিও সেন্টারে তৈরি হয় এবং বস্তু আর ছবির সাইজ সেম হয়। ঠিক আছে, তো এই ডেটা দেখেও আমি এটা করতে পারবো। তাহলে ডি হবে। ডি হবে। তোমাকে যদি বলে যে এখানে ইমেজ ডিস্টেন্স কত হবে, তো ইমেজ ডিস্টেন্স ভিও হবে আমার -40, তাই না? কারণ অবজেক্ট ডিস্টেন্স, অবজেক্টও বাঁ দিকে থাকছে, ইমেজও বাঁ দিকে তৈরি হবে। আচ্ছা মঞ্জিলা, ঈশিতা, তোমরা বুঝতে পারছো তো? কোনো সারা শব্দ দিচ্ছ না কিন্তু। ঠিক আছে, প্রত্যেককেই বলছি যারা যারা লাইভে আছো আমাকে জানাও, ঠিক আছে? যদি বুঝতে না পারো, যদিও লাইট চ্যাপ্টারটা একটু সোজা হয়ে যায়, জিনিসগুলো একটু একটু বুঝলে, কঠিনের কিছু নেই, তবুও আমরা সিলি জিনিসই মিস্টেক করি বেশি। এখানে আরেকটা প্রশ্ন আছে, বলছে an object is kept 5 centimeter in front of a concave mirror of focal length 15 centimeter. What will be the nature of the image? ইমেজের নেচার কি হবে বলো? স্যার ভার্চুয়াল এন্ড ম্যাগনিফাইড। চলো একবার দেখি আমরা, ঠিক আছে? আমি তো কোশ্চেনে জাস্ট রিডিং করলাম। বলছে an object is kept 5 centimeter in front of a concave mirror. তো কনকেভ মিরর এই, এর এখানে সেন্টার, এখানে ফোকাস থাকে। ফোকাল লেন্থ কত বলেছে? 15 সেন্টিমিটার, মানে এটা হচ্ছে ফোকাল লেন্থ। ফোকাল লেন্থ 15 সেন্টিমিটার আর বস্তু রাখা আছে 5 সেন্টিমিটারে। তার মানে বস্তু 5 সেন্টিমিটার মানে কোথায় আছে? এই ফোকাস আর পোলের মধ্যে কোন একটা জায়গায় আছে, তাই তো? 6 নম্বর কি? 6 নম্বর কেস। 6 নম্বর কেসে আমরা ভার্চুয়াল অ্যান্ড ম্যাগনিফাইড ইমেজ পাই, ঠিক আছে? ম্যাগনিফিকেশন যেটা বলছিলাম, সেই ম্যাগনিফিকেশন এখানে দেওয়া আছে। তোমরা যদি এই চ্যাপ্টারের উপরে আরো অঙ্ক করতে চাও
আরো যদি অঙ্ক করতে চাও তো আমি ইউটিউবে করিয়ে রেখেছি, আমি সেই ভিডিওটার লিঙ্কটাও তোমাদের গ্রুপে দেবো, ঠিক আছে? আরেকবার তুমি চাইলে ওইখান থেকে অঙ্কগুলো কিছু করতে পারো। ওখানে রেলের পরীক্ষায় আসা অঙ্কগুলো করিয়েছে প্রিভিয়াস ইয়ারের। ঠিক আছে, তাহলে তোমাদের আরো প্র্যাকটিস হয়ে যাবে। ইউটিউবে করানো আছে আমার। আর আজকে রাতে 10টা তোমাদের যে মকটা নিলাম আমি, ঠিক আছে, মকটা অনেকে দিয়েছো আমি দেখেছি। আমি ওর সলিউশনটা আজকে রাতে ইউটিউবে করাবো বলেছি, এবার দেখছি যদি আজকে অনেক দেরি হয়ে গেছে, ঠিক আছে, ক্লাসটা নিতে নিতেও দেরি হয়ে গেল, এরপর আমার একটা ক্লাস আছে, তারপরে দেখি কি হয়। যদি না নিতে পারি আজকে চিন্তার কিচ্ছু নেই, সলিউশনটা আমি কালকের মধ্যে করিয়ে দেবো, ঠিক আছে, কালকে বা পরশুদিন যে কোনো একদিনে করিয়ে দেবো, চিন্তার কিছু নেই, গ্রুপে নোটিশ দিয়ে তোমাদের সলিউশনটা করিয়ে দেবো। ওকে, তো প্রতি রবিবারে কিন্তু এরকম মক থাকবে। কে কে মক দিয়েছো বলতো যারা লাইভে আছো? দিয়েছিল। ওকে, তার আগে চ্যাপ্টারগুলো পড়ে নিয়েছিলে তো? বলো। হ্যাঁ, স্যার মকটা মানে আজকে রাতে 10টায় হতে এরকম ভাবছিলাম, তো ওটা কখন হয়েছে ওটা একটু জানি না। মকটা তো আমি মক কিছুই না, মকটা পিডিএফ, কোয়েশ্চেনের পিডিএফ তোমাদের গ্রুপে আমি দিয়েছি, ঠিক আছে, কথাটা বুঝতে পেরেছো? গ্রুপে পিডিএফটা দেওয়া আছে, আচ্ছা আচ্ছা। ওটা তুমি নিজের কোয়েশ্চেনটা পিডিএফ ফরম্যাটে এই কারণে দিয়েছি, আমি অ্যাপে মক কেন দিচ্ছি না, কারণ কোয়েশ্চেনটা তাহলে অ্যাপেই থেকে যাবে, বুঝতে পেরেছো? বাট তোমার রিভিশনের কোনো কাজে দেবে না, বাট যে কোয়েশ্চেনগুলো দিয়েছে ওগুলো বিভিন্ন বই থেকেই নেওয়া স্ট্যান্ডার্ড প্রশ্ন, ওটা রিভিশনে ও তোমার আচ্ছা কাজে আচ্ছা, দেবে। ওই প্রশ্নগুলো মানে স্যার নিজেরা সলভ করবো আর কি, বুঝতে পেরেছি, নিজেরা ঠিক আছে। সলভ করো, ঠিক আছে, আমি এক সপ্তাহ আগে তোমাকে বলে দিচ্ছি, যেরকম নেক্সট উইকে আমরা কোন চ্যাপ্টার উপর মক নেব। কেমিস্ট্রি 2টো চ্যাপ্টার, ম্যাটার 3টে চ্যাপ্টার, ম্যাটার, চেঞ্জ অফ স্টেট অফ ম্যাটার, আর এটা হচ্ছে পিওর সাবস্টেন্স অ্যান্ড মিক্সচার। এই 3টে চ্যাপ্টারের উপরে কেমিস্ট্রির মক থাকবে নেক্সট রবিবার। তো যারা রেকর্ডেড ক্লাস দেখছো, যা দেখছো, তারা ওই 3টে চ্যাপ্টারের ইয়ে করে নাও, ঝালাই করে নাও এই এক সপ্তাহের মধ্যে। আমি কিন্তু প্রথম 3টে চ্যাপ্টার মানে ম্যাটার, চেঞ্জ অফ স্টেট অফ ম্যাটার, আরেকটা হচ্ছে পিওর সাবস্টেন্স অ্যান্ড মিক্সচার, ঠিক আছে, এই 3টে চ্যাপ্টার উপরে মক নেক্সট রবিবারে নেব আবার। ওকে, কিছুদিন এভাবে মক যাক, তারপরে কিছুটা তোমাদের উঠে যাক, তারপরে আমি ওভারঅল মক নেব, নাহলে ওভারঅল মকে নাম্বার আসবে না, ফার্স্ট্রেটেড হয়ে যাবে আর কি, বুঝতে পেরেছো? তার থেকে এখন সেকশনাল মক চলুক, এটাই সবচেয়ে ভালো। ঠিক আছে, ঠিক আছে, চলো টাটা সবাই, হ্যাঁ, চলো টাটা। থ্যাংক ইউ স্যার।